সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আজকে আমাদের সাথে রয়েছেন শাহিদা আরবী। আমরা তার ব্যাপারে জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। তিনি একজন প্রফেশনাল, ১২ বছর, এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন পর্যায়ে তিনি কাজ করছেন। বিশেষ করে কর্পোরেট ওয়ার্ল্ডে তার অনেক নাম রয়েছে, সুনাম রয়েছে, সুখ্যাতি রয়েছে। সমস্ত ব্যাপারগুলো আজকে আমরা জানার চেষ্টা করব। তো শুরুতেই শাহিদা আরবীকে শুভেচ্ছা জানাচ্ছি। আরবী কেমন আছেন? কোথায় আছেন এখন? জি, ভালো আছি। আমি এখন উত্তরাতে আছি। আপনার নামটা একটু ডিফারেন্ট। শাহিদা নামটা কমন, বাট আরবি নামটা একটু আলাদা মনে হয়। তো এই নামটা আপনাকে কে দিয়েছে এবং নামের অর্থটা কি? আরবি বিশেষ করে। আচ্ছা, আমার বাবা যখন সৌদি আরবে ছিলেন, তখন আমি আহ মানে মায়ের যখন 5 মাস পেটে, তখন বাবা চলে যায় সৌদি আরবে। তো ওইখান থেকে চিঠিতে লিখে দিয়েছিল যে আমার নামটা যেন শাহিদা আরবি রাখা হয়। এখন আরবিতে সাক্ষ্য দেওয়াটাই হচ্ছে মেইন উদ্দেশ্য আর কি। আমার নামের অর্থটা হচ্ছে আরবিতে সাক্ষ্য দান করা। উইটনেস, তাই না? হ্যাঁ, উইটনেস। উইটনেস। আচ্ছা, শাহিদা অর্থ সাক্ষী দেওয়া, আর আরবিতে সাক্ষী দেওয়া আর কি। আচ্ছা, মানে আম, আরবি ভাষায় সাক্ষ্যদান করা, তাই তো? সাক্ষ্যদান। হ্যাঁ, তাহলে এটা তাহলে আল্লাহ যে এক এবং অদ্বিতীয় সেটা সাক্ষ্য সেটা সাক্ষ্যদান খুব। দেওয়াটাই হচ্ছে। আর মানে মেইন উদ্দেশ্য আমার নামের এটাই, আচ্ছা, শাহিদা আরবি। আচ্ছা, আচ্ছা, রাইট, রাইট। তো এটা মানে খুবই একটা সিগনিফিক্যান্ট নাম। আপনার বাবা সাজেস্ট করছে এই নামটা। তো আমরা নানা বিষয়ে জানবো আপনার কাছ থেকে। বিশেষ করে আমি যেটা শুরুতেই শুরু করলাম যে আপনি একজন প্রফেশনাল, যেটা বোঝায়। তো নারীদের ক্ষেত্রে কর্মক্ষেত্র নিয়ে আমাদের নানা ধরনের ধারণা রয়েছে যে নারীরা এখানে স্বাচ্ছন্দ্য বোধ করে কিনা কর্মক্ষেত্রে। তাদের বিভিন্ন সময় সুযোগ সুবিধার ব্যাপারে কথা আসে। ফাইন্যান্সিয়াল হোক, নন ফাইন্যান্সিয়াল হোক, ব্যাপারগুলো আসে। তারা সবসময় তাদের নিজেদেরকে মনে করে ডিপ্রাইভড। পাশাপাশি কর্ম পরিবেশ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা নারী হোক পুরুষ হোক উভয়ের জন্য। নারীদের জন্য একটু আরো বেশি এই বিষয়টা ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক হাইজিনের ব্যাপার আছে, পাশাপাশি তাদের কিছু প্রাইভেসির ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে এই সমস্ত ব্যাপারগুলো আমরা টাচ করব আপনার কর্মক্ষেত্র নিয়ে। পাশাপাশি আজকে আমরা জানার চেষ্টা করব আপনার শিক্ষা জীবন, আপনার ব্যক্তি জীবন, যতটুকু পারা যায় এই সময়ের মধ্যে আমরা একের পর এক জানার চেষ্টা করব। তো শুরুতেই একটু বলেন, বর্তমানে আপনি কোথায় কর্মরত রয়েছেন? আমি আছি প্রিন্টিং কোম্পানি। আচ্ছা। আহ এখানে আমি মূলত জয়েন করি। প্রথমে যখন ইন্টারভিউ দিয়েছিলাম, তখন স্যার আমাকে জিজ্ঞেস করেছিল আমি অ্যাকাউন্টস এর কাজ পারি কিনা। ওকে। তো আমার যেহেতু কামার প্রেসে জয়েনের আগেই আমি চিফ অ্যাকাউন্টেন্ট হিসেবে উইলি টেকনোলজিতে ছিলাম, চায়না কোম্পানি। তো আমার বেশ ভালো একটা ধারণা ছিল অ্যাকাউন্টস সম্পর্কে এবং ফিনান্স সম্পর্কে। আর স্যার, আপনি তো জানেনই আমি ফিনান্সটা কত বেশি পছন্দ করি। তো সেই হিসেবে আমি আহ ওইভাবে মানে স্যারকে বলি, মানে এমডি স্যারকে, যে স্যার আমি পারবো। এবং তিনি বলেছিলেন যে আপনি কতজন এমপ্লয়ি নিয়ে কাজ করেন। তো উইলি টেকনোলজি যেহেতু একটা চায়না কোম্পানি, ওরা হচ্ছে বছরে কয়েক বছর থাকে এখানে, আবার আহ, কয়েক বছর ওরা চায়নাতে বিজনেস করে। সেই হিসেবে ওখানে এমপ্লয়ির সংখ্যা একটু কম ছিল, 600-র মতো ছিল। অন্যান্য কোম্পানিতে তো আরো বেশি এমপ্লয়ি থাকে। তো 600 জনের পুরা স্যালারি শিট বলেন, আমি হচ্ছে ওদের বোনাস, তারপরে এক্সট্রা ওভার টাইমের এই হিসাবগুলো আমি নিজেই করতাম। তো সেই হিসেবে আমার ভালো এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছিল। তো আমি এমডি স্যারকে যখন বললাম যে আমি 600 জনের মতো এমপ্লয়ি হ্যান্ডেল করি, তখন উনি একটু কনফিডেন্স পায়। তারপর বললো যে আপনি এইচআর এর কাজ কতটুকু ভালো বোঝেন, যেহেতু আপনার সাবজেক্ট এইচআর, হুম, হুম। আপনি এইচআর এর উপরেও মেজর করেছেন। তো আমি বুঝতে, হ্যাঁ এইচআর, আমি আসলে ফিনান্সের পাশাপাশি এইচআর এর আমি প্রেরণা পাই মূলত আমার টিচারের মাধ্যমে। আমার টিচার, এইচআরএম এর টিচারটা খুব ভালো ছিল। সেই হিসাবে আমি এইচআর এর প্রতি একটু ইন্টারেস্টেড। তারপর বলে যে আপনি তাহলে কিভাবে মানে এদেরকে মানে এই সাবজেক্টটার অনুযায়ী আপনি কতটুকু লার্ন করতে পারছেন। তো বললাম যে স্যার, আমি মানে এমপ্লয়িকে কিভাবে রিক্রুট করতে হয়, কিভাবে ইভালুয়েশন করতে হয়, এইসব জিনিস আয়ত্ত করেছি। তখন তিনি আমাকে ওই হিসেবে সিনিয়র অফিসার এইচআর অ্যাকাউন্টস এর হিসেবে আমাকে নিয়োগ দেয়। তারপরে আমি বেশ প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেল আমি এখানে জব করতেছি। তো ভালোই লাগে আমার কাছে, খারাপ লাগে না। কিন্তু
স্যার যতটুকু আমি কর্মক্ষেত্র থেকে বুঝতে পারছি যে আপনার পদবি যাই হোক না কেন, কর্মক্ষেত্রে গেলে আপনার কাজের ধরনটা চেঞ্জ হয়ে যায়। যেমন এক্স্যাক্টলি। আমি এখানে মানে প্রিন্টিং প্রেসে এদের যে কস্টিং কস্টিং বিষয়টা আমাকে ফার্স্ট শেখানো হয়। মানে আমার যে রিপোর্টিং বস, উনি হচ্ছে কস্টিং এর হেড। তো উনি আমাকে কস্টিংটা মানে কিভাবে একটা কার্টুন বানাতে গেলে কোম্পানির সাথে কিভাবে কস্টিং নিয়ে হিসাব করতে হয়, মানে তাদের কতটুকু লাভ থাকবে হুম, বা হুম। আমাদের যে পেজ, তারপরে মেশিন খরচ, কারেন্ট খরচ, তারপর র মেটেরিয়ালস কিনতে যে খরচ, সবকিছু হিসাব করে আমাদের একটা দাম ধরে দিতে হয় যে এই কার্টুনের উপরে আমরা এত টাকা চার্জ করব। তো পার কার্টুনে ধরেন 1 টাকা বা 1.5 টাকা এরকম যে হিসাবটা, তো ওটা তো লাখ লাখ কোটি কোটি কার্টুন অর্ডার করে, সেই হিসেবে 1 টাকা করে হলেও অনেক টাকা। এভাবে আমরা মানে প্রথম আমাকে রিপোর্টিং বস আমাকে ফার্স্ট যখন দেখলো, তখন উনি ফার্স্ট কোশ্চেনটা ছিল আপনি এক্সেল কেমন পারেন। তো আমি জবাব দেই নাই, জবাবটা আমার এমডি স্যার দিয়েছিল যে ও এক্সেল খুব ভালো পারে। আচ্ছা। তো আহ, মানে রিপোর্টিং বস প্রথম দিন আমাকে একটু নেগেটিভলি হ্যান্ডেল করে। উনি ভেবেছিল যে আমি একটা মেয়ে মানুষ, আমি কতটুকু পারবো। আগে নাকি 4-5 জনকে ট্রেনিং দিয়েছে কস্টিং আচ্ছা। সম্পর্কে, কিন্তু তারা কেউই ভালো বুঝতে পারে না, কারণে 1 মাসও টিকতে পারেনি। তো উনি প্রথমেই আমার প্রতি একটা নেগেটিভ ধারণা যে আমি আসলেই বা কেমন পারবো। তো এমডি স্যার যখন আমার কোশ্চেনের অ্যান্সারটা দিয়েছে, তখন উনি এমডি স্যারের উপরে একটু বিরক্ত, মানে ওনার ফেস দেখে আমি বুঝতে পারছি যে উনি এমডি স্যারের উপর খুব বিরক্ত যে আমি এমডি স্যার আমার সাপোর্ট নিয়ে কথা বলতেছে। যেহেতু আমার ইন্টারভিউটা হয়েছিল ঢাকা হেড অফিসে, আর আমাকে দিয়েছে গাজীপুরে ওকে। ফ্যাক্টরি অফিসে। হুম, হুম। তো কস্টিং মানে কস্টিং যে ম্যানেজার, ওনার সাথে তো আমার দেখা হয়নি প্রথমে। আমার ইন্টারভিউ নিয়েছিল সিও স্যার এবং এমডি স্যার আর চেয়ারম্যান স্যার, এই 3 জন নিয়েছিল। তো উনি তা আসলে আমার সম্পর্কে জানে না, ইন্টারভিউ কিভাবে আমি ফেস করছি বা ইন্টারভিউ হুম, হুম। কিভাবে দিয়েছি। যেহেতু উনি একটু প্রথমেই নেগেটিভ ধারণা করেছিল, পরে 15 দিন না যেতেই উনি আমাকে কস্টিং এর পুরো কাজটা হ্যান্ড ওভার করে দেয়। ওকে। তখন উনি প্রাউড ফিল করে যে না, এই মেয়েটা আসলে পেরেছে। মানে যাদেরকে ট্রেনিং দিয়েছে তারা তো কেউই 1 মাসের বেশি টিকতে পারে না। কিন্তু স্যার তখন আমার উপর একটু ভরসা পেয়েছে যে 15 দিনের মাথায় আমি এই মেয়েটারে সবকিছু হ্যান্ডেল করতে পারছি। তারপর থেকে এখন পর্যন্ত স্যার খুবই কোঅপারেটিভ আমার। মানে আমি যে কোনো বিষয়, ধরেন আমি কোন একটা ফর্মুলা জানি না, সেক্ষেত্রেও যদি স্যারকে আমি বলি যে স্যার এই ফর্মুলাটা কিভাবে হবে, ইজিলি আমাকে বুঝিয়ে দেয়। স্যার খুবই ইন্টেলিজেন্ট, এটা আমি স্বীকার করি। তার এক্সেল সম্পর্কে অনেক ধারণা ভালো। হুম, হুম। তো যেকোনো ফর্মুলা আমি এই কাজ করতে গিয়ে আমি অনেক নতুন নতুন ফর্মুলা আমি নিজেই হুম, তৈরি হুম, করতে হুম, পারছি। হুম। এখন আবার স্যালারি শিটের বা হচ্ছে ছুটির যে আলাদা করে সফটওয়্যার বেস কাজটা করতে হয়, সেই কাজটা আমি এখন নিজে নিজেই করতে পারছি। তো এই ছিল আমার লাস্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা। এর আগে তো আমি ব্যাংকে জব করেছি। আর ব্যাংকের ক্ষেত্রে পরিবেশটা আসলে অন্যরকম। মেয়েদের জন্য আমি মনে করি ব্যাংকের জবটা বেস্ট। ব্যাংকের জবটা যেহেতু আমি নিজেই ওখানে কর্মরত ছিলাম, তো প্রথম যখন আমি ইন্টার পরীক্ষা দিয়েই আমি ব্যাংকে ঢুকি। ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পরপরই আমি ব্যাংকে ডিরেক্ট সেলস এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ হয়েছিলাম। তখন আসলে ম্যানেজার স্যার আমাদের 2টা মেয়েকে নিয়োগ দিয়েছিল। একটা মেয়ের নাম হচ্ছে মিথিলা, আর আমি। এই 2জন, ও ছিল কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আর আমি ছিলাম ফিনান্স ব্যাকগ্রাউন্ড। স্বভাবতই ও হচ্ছে গ্রাম থেকে আসছে, কম্পিউটারটা একটু কম জানতো। তো আর আমার হাতের লেখাটাও একটু সুন্দর ছিল। ম্যানেজার স্যার আমাকে অ্যাকাউন্ট খুলতে দিত, তখন আমার হাতের লেখা দেখে তার খুবই পছন্দ হতো আর আমি খুব দ্রুত লিখতে পারতাম। তো সেই অনুযায়ী মিথিলার হাতের লেখাটা একটু বেশি বিশ্রী ছিল। ওকে একটু স্যার একটু মানে কি বলে সাইড করে রাখতো সবসময়। আচ্ছা। তো কম্পিউটারের জিনিসটা আমি ভালো জানতাম। তো আমাদের ডিরেক্ট সেলস এক্সিকিউটিভ যারা, তাদের কাজটা হচ্ছে মেইনলি বাইরে বাইরে কালেক্ট করা। আচ্ছা। মানে
সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট হুম অ্যাকাউন্ট হুম এগুলো খুলে নিয়ে আসা, বাসায় বাসায় গিয়ে বা মানুষকে পার্সিউ করে তাদের কাছ থেকে অ্যাকাউন্ট খুলে নিয়ে আসা। কিন্তু আমাদের দুইটা মেয়েকে ম্যানেজার স্যার এত বেশি পছন্দ করতো, আমাদের কখনোই বাইরে যেতে হয়নি। আমাদের আলাদা একটা ডেস্ক দিয়েছিল এবং সে সবসময় বলতো যে 4টার পর তোমরা আর কোনো কাজ করবে না, তোমরা বাসায় চলে যাবে, মানে মেয়েদেরকে একটু বেশি প্রাধান্য দিত। তো এটা অন্যান্য মানে এমপ্লয়িরাও বুঝতো যে আমাদের আহ, পুরা ওই ব্রাঞ্চের মধ্যে আমরা দুইটাই মেয়ে ছিলাম। তো সেই জন্য আমরা দুইটা মেয়ে খুব বেশি প্যাম্পার পাই আর কি ম্যানেজার স্যারের। স্যার হচ্ছে কম্পিউটারের কাজ দিত আমাকে। যেহেতু মিথিলা কম্পিউটারের কাজটা একটু কম বুঝতো, সেজন্য আমাকে বেশিরভাগ সময় কম্পিউটারের হচ্ছে স্যালারি কিভাবে, ওই যে গার্মেন্টস এর স্যালারিটাই বেশি ব্যাংকে যায়, ব্যাংকের মেন টার্গেটই থাকে গার্মেন্টস। গার্মেন্টস এর লাখ লাখ এমপ্লয়ি অ্যাকাউন্ট খুললে একটা ব্যাংক এমনিতেই হচ্ছে রিচ হয়ে যায়। তো ওদের স্যালারির টাইম হলে আমাকে দিয়ে ওদের স্যালারি আপডেট দেওয়ানো, তারপরে ওদের ওভারটাইম আপডেট দেওয়ানো, এগুলো কাজ করাতো। তো আমি খুব কম সময়ের মধ্যে স্যারকে মানে খুশি করতে পারতাম কাজ দিয়ে। তো যখন স্যার দেখতো যে না আমার মানে কম্পিউটারের হাত ভালো, তখন সে আমার ক্যাশে বসায়। তো ক্যাশে আমি কিছুদিন কাজ করি। তো ক্যাশের যে অন্যান্য এমপ্লয়িরা ছিল তারা একটু মানে জেলাস ফিল করা শুরু করে আচ্ছা যখন আমাকে ম্যানেজার আর কি একদম সেলস থেকে ডাইরেক্ট ক্যাশে বসায় দেয়। তখন তাদের একটু মাইন্ডে লাগে যে ও হচ্ছে ডিরেক্ট সেলস এক্সিকিউটিভ, হুম সেখান হুম থেকে ক্যাশে ক্যাশে যাওয়াটা তো আসলে অফিসারদের কাজ। সেই হিসেবে উনি আমাকে ওনারা আর কি স্যারকে একটু বকাবকি করতো, মানে আমার হুম, উম, পাশে বসেই বকাবকি করতো যে ম্যানেজার স্যার একটু বেশি বেশি শুরু করছে। আচ্ছা বেশি বেশি শুরু করছে যে আহ, একটা ভুল হোক ক্যাশে, হুম তারপরে দেখা যাবে। হ্যাঁ, এরকম আর কি বলতো। তো আল্লাহর রহমতে আমি কখনোই, যে কদিনই বসছি কখনোই ভুল হয় নাই আমার। তারপরে আহ ওই টাইমে আমার একটা বিয়ের প্রপোজাল আসে। আহ, আমার লাইফের অনেক কিছু শেয়ার করতেছি না আজকে। না অফকোর্স অফকোর্স এভরিথিং ইউ ক্যান শেয়ার, মানে যেটা আপনি শেয়ার করতে পারেন সেটা শেয়ার করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরে বিয়ের একটা প্রপোজাল আসে তখন। তো আহ, ওই টাইমে আমার যে মানে উড বি হাজবেন্ড, উনি চেয়েছিল যে আমি যেন জব না করি। তো জব করবো না। তারপরে উনি, তখন কিন্তু আমি বিবিএ রানিং আমার। তো উনি পড়াশোনাটাও পছন্দ করতো না। কিন্তু অনেক কোটিপতি ছিল ওনরা। হুম ওনরা হচ্ছে গুলশানে 2-3টা বাড়ি হুম আছে, হুম হুম তারপরে কাপ্তাই এদিকে বাড়ি আছে হুম কয়েকটা। তো বাবা মা তো খুব খুশি। তখন আমার সাথে ছেলেটাকে মানে আলাদা করে কথা বলতে হুম দেওয়া হয়। হুম তখন আর কি আমি জিজ্ঞেস করি যে আমার পড়াশোনাটাকে আমি চালিয়ে নিতে পারবো। তো উনি হুম হুম বলে যে ডাইরেক্ট, কোনো হেজিটেশন নাই, পুরো ডাইরেক্ট বলে যে না আমার পড়াশোনা এত বেশি পছন্দ না, মেয়ে মানুষ ঘরে থাকবে, কাজ করবে, হুম 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 হাজবেন্ড দেখ করবে, এছাড়া আর কি। তো তখন আমি মানে ফিল করি যে আমার পড়াশোনা এত বেশি পছন্দ, সেই ক্ষেত্রে উনি এই দিক দিয়ে না করলো। তো ওই টাইমে আর আমার ভালো লাগেনি। তারপরে আমি এটা বাবা মাকে জানাই। কিন্তু বাবা মা ওনার সম্পত্তি দেখে খুবই মানে এখানেই দিবে বিয়ে, আচ্ছা আচ্ছা এখানেই বিয়ে দিবে, মানে মেয়ে মানুষের এত পড়াশোনার কি দরকার। হুম আমার বাবা বিশেষ করে এই কথাটা বলতো যে আচ্ছা মেয়ে মানুষের এত পড়াশোনা করার কি দরকার, চাকরি করবে আবার সংসার দেখবে, মেয়ে মানুষের অনেক কষ্ট হয়ে যাবে। তো তো আমার বাবা একটু মানে রসিকতা করেই বলতো যে হুম তোমার মা তো কেউ কোনো পড়াশোনাই করে নাই, তাহলে দেখো আমি রানীর মতো রাখছি, তো পড়াশোনা করে কি হয়। তারপরে যাই হোক, আল্লাহর রহমতে ওই বিয়েটা কোনো এক কারণে ভেঙে যায়। কিন্তু মাঝখান দিয়ে আমি আমার চাকরিটা ছেড়ে দিই, এর কথা আগানোর কারণে আমার চাকরিটা মানে ছেড়ে দিতে হয়। পরে আহ কিছু কয়েক বছর করার পরে পরে আমি যখন ওই বিয়েটা ভেঙে যায় হুম তারপর পরই আমি ব্যাংকে অ্যাপ্লাই করি। ব্যাংকে অ্যাপ্লাই করার পরে আমার জবটা হয়ে যায়, ওখানে এক্সিকিউটিভ হিসেবে জয়েন করি। সেখানেও মানে ব্যাংকের পরিবেশটা খুবই ভালো ছিল, হেড অফিসে ছিলাম আমি। আর মেয়েদেরকে আলাদা করে, মেয়েদের ভিতরে বন্ডিং বাড়ানোর জন্য আমাদের যে রিপোর্টিং বস ছিল আলাদা করে প্রত্যেক বৃহস্পতিবারে একটা ফান্ড রেডি রাখতো আমাদের জন্য, যে আমরা একসাথে বের হব, অফিস থেকে বের হয়ে সব মেয়েরা আচ্ছা একসাথে চায়ের দোকানে গিয়ে আড্ডা দিব, আমাদের বন্ডিং ভালো হবে। সেই চায়ের টাকাটা আমাদের রিপোর্টিং বস দিত। আচ্ছা আচ্ছা মানে এই জিনিসটা খুবই মানে ইউনিক লাগছে আমার হুম কাছে হুম যে হুম মানে রিপোর্টিং বসরা
মানে মেয়েদের বন্ডিং এর বাড়ানোর জন্য কতটুকু চেষ্টা করে। তো এটা আসলে কোন সচরাচর কোন কোম্পানিতে দেখা হয় না। কিন্তু আমাদের ওই সাক্ষাৎ স্যার উনি খুবই ভালো ছিল। ওনার উনি ভাবতো যে মেয়েরা একটু ঝগড়াটে টাইপের হয়, মানে এক মেয়ে আরেক মেয়েকে দেখতে পারে না। সেই হিসেবে উনি চেয়েছিল যে আমাদের যে 35টা মেয়ে ছিলাম হুম আমরা হুম এক হুম। ডিপার্টমেন্টে, সেই 35টা মেয়ের মধ্যে বন্ডিং বাড়ানোর জন্য তিনি প্রত্যেক বৃহস্পতিবারে আমাদেরকে হুম। কিছু টাকা দিত এবং বলতো আপনারা চা নাস্তা খান। আচ্ছা। মানে এভাবে আমাদের মানে এবং প্রত্যেকটা মেয়েই কিন্তু ভালো ছিল। আমাদের প্রত্যেকজনই মানে এই বন্ডিং এর কারণেই হয়তোবা মানে এই আড্ডা দেওয়ার কারণেই আমাদের ভিতরে বন্ডিংটা আরো ডেভেলপড হয়েছিল। রাইট। তারপরে কিছু মা মা ১-১.৫ বছর করার পরে আমার বাবা আ ব্রেন স্ট্রোক করে। স্ট্রোক করার পরে আমি আ ছুটি নেই অফিস থেকে। মানে ব্যাংক থেকে ছুটি নেই। হুম হুম কিন্তু আমার বাবা কিছুতেই ভালো হচ্ছিল না। প্রায় ৩ মাসের মতো উনি হসপিটালে ভর্তি ছিল। হুম। তো ৩ মাস তো আর আমার জন্য মানে ছুটি কাউন্ট করবে না। না। কোন কোম্পানিই করবে না। তো আমি আমার সিচুয়েশনটা এমন ছিল, আমার বড় ভাই আ বিদেশ থাকে। ছোট ভাই হচ্ছে আ ঢাকাতে মিরপুরে জব করে। হুম আর মাকে দেখার মতো বা বাবাকে দেখার মতো কে ছিল না। হসপিটালে দৌড়াদৌড়ি করা, আর আমার বড় ভাইয়ের বউ তার মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে গেছে। কারণ আমার ভাই বিদেশ থাকে, তার জন্য সে সবসময় বাবার বাড়িতেই থাকে। তারপরে ছোট ভাইয়ের বউটাও একই রকম। মানে স্বামী একসাথে থাকে না। মানে স্বামী থাকে হচ্ছে ঢাকায় জব করে। তো সেক্ষেত্রে উনিও হচ্ছে মায়ের বাড়িতে ওদের মা-বাবার বাসা হচ্ছে আবার নতুন বাজার, সেখানেই থাকতো। মা বা পুরাই একা হয়ে গেছিল মা আব্বারে দেখাশোনা করার জন্য। তো হুম হুম হসপিটালে বেশি দিন থাকার দরকার ছিল দেখে আমি মানে এনআরবি ব্যাংকের জবটাও ছাড়তে হলো বাধ্য হুম হয়ে। ৩ মাস পর্যন্ত হুম আমার হুম মানে জবের যে রেজিগনেশন লেটার উনি আ মানে আমাদের যে বস হুম উনি হুম। হোল্ড করে রাখেন যে আমি ফিরে আসি কিনা। মানে এতটাই পছন্দ করতো আমাকে। আর ওখানে একটা কেপিআই এর সিস্টেম ছিল। হুম ওইখানে হুম। আমি সবসময় ফার্স্ট হতাম। ব্যাংকের যে পরীক্ষা নিত, কেপিআই এর জন্য একটা এক্সট্রা প্রত্যেক সপ্তাহে, সপ্তাহে একটা পরীক্ষা নিত। তো ওই পরীক্ষায় আমি সবসময় ফার্স্ট হতাম। যার কারণে আমি মানে আমাদের বসদের খুব প্রিয় ছিলাম। আচ্ছা। সবাই শুধু আরবি, আরবি। আর যে আ কলিগরা ছিল, ছেলে কলিগরা, তারা তো সবসময় আমাকে ছোট বোনের মতো দেখতো। দেখা যেত যে আমার টেবিলে কফি নাই, "এই আরবিকে কফি দাও।" মানে আমার বলতে হতো না। ওরা এই সাপোর্টটা পেতাম অনেক সময়। তো সেই হিসেবে স্যার উনি ৩ মাস পর্যন্ত হোল্ড করে রাখলো হুম। আমার রেজিগনেশন লেটারটা। কিন্তু আসলে আমি পরে জয়েন করতে পারি নাই। আব্বার অবস্থা খুবই খারাপ ছিল। তার আ কয়েক ব মানে কয়েক মাস ৭-৮ মাস পরেই আব্বা মারা যায়। তখন আমি ব্যাংকে জবটা ছেড়ে দিয়ে হুম হুম। পরে আমাদের বাসার সামনে আ উইলি টেকনোলজি ওখানে চিফ অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করি। সেখানেও মানে চায়না বস ছিল। উনার সাথে সবসময় ইংলিশে টকিং করতে হতো। তো আ স্যার আ যখন আমি মানে আমাকে হেড বানিয়ে দিয়েছিল মানে পুরো অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের। তখন আমি সম্পূর্ণটা হ্যান্ডেল করতে পারছি। সেজন্য চায়না বসটা আমারও খুব পছন্দ করত। মানে সব দিক দিয়ে আমি পরিবেশটা একটু অনুকূলই পাইছি সবসময়। আর বিপরীতে যাই নাই। আ ওখানে একটা সমস্যা ছিল যে চায়না কোম্পানিতে কিছু উনার ফ্রেন্ড সার্কেল ছিল। তো উনার ফ্রেন্ড সার্কেলদের ব্যবসাও আশেপাশেই ছিল। আশুলিয়ার আশেপাশেই হুম হুম হুম। ওনাদের বিভিন্ন কোম্পানি ছিল। তো ওনারা কি করত? সপ্তাহে ১ দিন আ মিট করতে আসতো। মিট করতে আসলে ওনরা তো হচ্ছে ওপেনলি আ আ ড্রিংকস করে। তো সেই ড্রিংকস করার পরে আমার তো অ্যাকাউন্টস এ জব করতাম। আমার তো সবার শেষে বের হতে হতো। তো উনাদের আমাদের যে অফিস রুম তার হুম। পাশেই ছিল ওনাদের হচ্ছে গেস্ট রুম। আচ্ছা। গেস্ট রুমটা অনেক বড় ছিল। তো ওনারা সবাই ওখানে ড্রিংকস করলে তো ওনাদের ড্রাইভার যে ওনাদেরকে ধরে, ধরে নিয়ে গাড়িতে উঠায় দিত। মানে সবাই পুরা মাতাল থাকতো। আমার যে রিপোর্টিং বস ছিল উনি আবার আ আমাকে বলতো কি যে, "আরবি ওরা তো আজকে মিট করতে আসছে। ওনাদের অবস্থা তো আজকে খারাপ থাকবে। তা আপনি চলে যান আচ্ছা তাড়াতাড়ি।" আচ্ছা। হ্যাঁ, আমাকে আমাকে আবার উনি এই প্রেফার টা করতো। আমাকে সেফলি আগে বের করতো। তো আ মাঝে মধ্যে দেখতাম যে আ আমাদের যে বস, হুম চায়না বস,
উনি আমাদের একটা মানে সেলস এর একটা মেয়ে ছিল, হুম ওনার সাথে খুবই ঘনিষ্ঠ ছিল। তো ওই মেয়েটা ওকে হচ্ছে মানে ওই বসকে প্রায়োরিটি দিত বলেই এই চান্সটা পেয়েছে। অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি, যে যেমন তার সাথে কিন্তু লোকেরা ঠিক তেমনই ব্যবহার করে। নিশ্চয়ই মানে ও একটু উচ্ছৃঙ্খল চলাফেরা করতো। ও হুম মানে ওয়েস্টার্ন ভাবে চলাফেরা হুম করতো, হুম যার হুম কারণে ওর কাছে উনি হচ্ছে বলতে সাহস পাইছে। কিন্তু আমি সবসময় হেজাব করতাম, বোরকা পরে চলাফেরা করতাম, তো আমাকে কখনোই ওই ইঙ্গিত হুম করার সাহসও পায় না। তখন আর কি ফিল হয়েছে যে উনি যার কাছে চান্স পাবে সে তো নিবেই। তো ওর আহ, উচ্ছৃঙ্খলতা এতটাই বেড়ে গেছে যে ওরা অফিসেও মানে ফ্র্যাঙ্কলি আচ্ছা কথাবার্তা বলতো, বসের সাথে কথা বলতো। হুম তো পরিবেশটা আসলে মানে খুবই খারাপ হয়ে গেছিল। হুম ওদের এই ব্যবহার কারণে আমাদের অনেক এমপ্লয়ি জব ছেড়ে দেয়। মানে এখানে টেকাটা খুব টাফ হয়ে যাচ্ছিল। তারপরে কে বেশি প্রাধান্য দিত বস, সবার সবার জবাবদিহিতা মানে একজন সিনিয়র অফিসারের জবাবদিহির কাছ থেকে নিতে হতো, মানে এরকম একটা ও অবস্থা হয়েছে। মানে চায়না বস পুরা প্রায়োরিটি ওকে দিয়ে দিচ্ছে। ওইভাবে ওর আর কি ক্যাপচার করে নিছে ওদের মানে গ্রুপটাকে আর কি। তো আমাদের যে আমার যে সিনিয়র বস উনি হুম ছিল হচ্ছে এমডি। এমডি এমডি স্যার তো অবশ্যই একটা সেলস এর মেয়ের কাছে জবাবদিহিতা দিবে না। নো তো সেই সেজন্য ওনাকে যখন মানে ওনার মানে জবাবদিহিতার দায়ভার যখন ওকে দেওয়া হয়, তখন স্যারের খুব ভয় লাগে। তখন উনি বলে যে না, আমার আর জব করা হবে না এখানে। আহ, উনি আমার বাবার বয়স ছিল। তো উনি বলল যে ওনার আবার আমেরিকায় সেটেল হওয়ার জন্য আগে থেকেই মানে ওনার মানে সবকিছু রেডি ছিল, আমেরিকা সেটেল হয়ে যাবে ওনার ফ্যামিলি সহ। আচ্ছা তো সেই হিসেবে ওনার জব ছাড়লে তেমন কোনো সমস্যা নাই। কিন্তু আমার তো মানে বাবা মারা গেছে, তখন আমার বিয়ে হয়নি। তারপরে আমি আবার মানে নিজের পড়াশোনার খরচ তো নিজেই চালাই। আহ, সেই হিসেবে আমার তো আর জব ছাড়লেই হবে না হুট করে। তখন আমি মানে কিছুদিন এক জায়গায় হচ্ছে সেলস এর মানে ওই যে সবগুলোতে সবগুলোতে সেলস এর কাজ নিয়েছিলাম। মানে যে দেখি যদি আমি এই জবের পাশাপাশি এটা চালাই যেতে পারি, যদি হুম এখানের যে এখানে সম্মানটা বেশি হয় হুম তাহলে হুম এটাই চালাই যাবো। তো দেখলাম যে সেলস এ কাজ করলে মানে কি বলবো, ওখানে কোনো সম্মানই থাকে না সেলস এ। আসলে ওরা এক একটা কাস্টমার যেভাবে ব্যবহার করে হুম মনে হুম হয় সেলস এর ওরা মানুষই না, ওরা হচ্ছে মানে কাঠের পুতুলের মতো যা বলবো তাই করবে। তো কয়েকদিন করেছিলাম, তারপরে দেখি যে না, আসলে এখানে আমার সম্মানটা ধরে রাখাটা হুম হুম টাফ হয়ে যাচ্ছে। তারপরে আমি ওই চায়না বসের কাছ থেকে আহ, কিছুদিনের ছুটি নেই, 2-3 দিনের। হুম আর হুম ওখানে একটা সমস্যা ছিল, ওরা ছুটেই দিত না। এমনকি শুক্রবার দিনটাও ওরা হচ্ছে ওভারটাইম করে নিত। আচ্ছা তো সারা মাসের ভিতরে 4টা মাত্র শুক্রবার পাই, সেই 4টা শুক্রবারও যদি এভাবে কাজ করে তাহলে আসলে শরীরের মধ্যে কিছুই থাকে না। আর ওদের হচ্ছে অ্যাকাউন্টস এর যারা জব করে তারা সবার আগে যেতে হয় এবং সবার শেষে বের হতে হয়। রাইট তো আমার আমার হচ্ছে আমি পুরা ক্লান্ত হয়ে গেছিলাম ওদের এই এই ব্যবহারের কারণে। 2-3 দিনের ছুটি নেই, যেভাবেই হোক অনেকটা কষ্ট করে নিলাম। তো 3 দিনের ছুটি নিয়ে পরে আমি ইন্টারভিউ দিই, উইলি টেকনোলজিতে ইন্টারভিউ দিই। তো উইলি টেকনোলজিতে ইন্টারভিউ দেওয়ার পরেই আমার চাকরিটা হয়ে যায়। তো আহ, সমস্যা হলো গাজীপুরে যেয়ে থাকতে হবে। তারপরে আমি এখন তো মাও একা, তারপরও মাকে ম্যানেজ করে আহ, মানে আমার ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ, ওদেরকে বাসায় রেখে আমি মাকে ম্যানেজ করে পরে গাজীপুরে শিফট হই। আচ্ছা তো এভাবেই চলতেছে এখনো। আহ এখন আবার ব্যাংকের জন্য ট্রাই করতেছি, যদি ব্যাংকে হয়ে যায় তাহলে আমি একদম পুরোপুরি ঢাকায় চলে আসবো। এখন হচ্ছে বিয়ের পরে মানে উইলি টেকনোলজিতে জব নেওয়ার পরে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমার আমার হাজবেন্ড আবার নিটল মোটরস টাটা গ্রুপে জব ও করে। আচ্ছা আচ্ছা ওর বাসটা হচ্ছে আবার ইয়া মেসতে থাকতো হুম হুম মহাখালী। মহাখালী থেকে গাজীপুর যেতে ওর খুবই অসুবিধা হয়। তারপরে দুজনে মিলে ডিসিশন নিলাম যে তোমার ওখান থেকেও হাফ, আমার এখান থেকে মানে উত্তরাতে বাসা নিই। আচ্ছা আচ্ছা মানে উত্তরাতে বাসা নিল। এখন উত্তরা থেকে ও হচ্ছে উত্তরা থেকে মহাখালী যায়, আবার আমি এখান থেকে গাজীপুরে যাই। কয়েকদিন আগে একটা ব্যাংকে ইন্টারভিউ দিলাম, রিটেন পরীক্ষা দিলাম, রেজাল্ট হয়নি।
দোয়া করবেন রিটার্নে টিকে যায়, ডেফিনেটলি তাহলে একবারে ডাইরেক্ট ঢাকায় শিফট হয়ে যাবে। ঢাকায় শিফট হয়ে যাবে। আচ্ছা। এখন এই প্ল্যান। অনেক কিছুই আপনার কথার মধ্যে থেকে বের হয়ে আসছে, আমরা সেগুলো নিয়ে একটু আলাপ করতে চাই। তো শুরুতেই আপনার যেই প্রশ্নটা আমি করতে চাই সেটা হলো, কর্মক্ষেত্রে নারীদেরকে বা মেয়েদেরকে এই যে বিভিন্নভাবে ডিসক্রিমিনেট করা হয়, তাদের যে সম্মানী সেটার পরিমাণটা কম থাকা, বেশি কাজ করিয়ে নেওয়া, তো হ্যাঁ, এই বিষয়গুলো আপনার মতে একজন নারীর জন্য কতটা কষ্টদায়ক? এটা আসলে অনেক বেশি কষ্টদায়ক, কারণ আমি একটা কথা বললাম যে প্রথমেই মেয়েদেরকে যখন মানে জবের ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়, বসরা যেরকম ব্যবহার করুক, আর তার একাডেমিক সার্টিফিকেট দেখে বা তার ইন্টারভিউ ভালো হওয়ার পরেই তো নিয়োগ দেওয়া, কিন্তু সমস্যাটা হয় তার পাশের যে কলিগ থাকে তাকে নিয়ে। আপনার ম্যানেজমেন্ট থেকে কিন্তু কোনো সমস্যা হয় না, সমস্যাটা হয় আপনার কলিগদেরকে নিয়ে। হুম কলিগরা মনে করে, যখন একটা মেয়ে দেখে তখনই মনে করে এ তো কিছুই পারে না, এ তো মানে দেখে মানে রূপ দেখে তারপরে চাকরি পাইছে, হুম হুম এরকম আর কি ওদের ভিতরে মাইন্ডসেট সেট করে রাখে যে মেয়ে মানুষ আর কি পারে। মেয়ে মানুষকে ওই জায়গাটাতেই মানে ওই যে পাশের যে ছেলে কলিগটা আছে ওর থেকে বেশি কাজ দেখে তারে নেগলেক্ট করা উচিত। আমি যতটুকু মনে করি একটা মেয়ে মানুষের এই কাজটা মানে এই ভিতরে একটা জিদ থাকা উচিত। যখন একটা ছেলে কলিগ এরকম ধরনের ব্যবহার করবে, তখন তার ভুলটা তার আমি শুধরে দিব, যার কারণে সে বুঝতে পারে যে আমি তোমার চেয়ে একটু হলেও বেশি পারি। কাজের মাধ্যমে এটা আর কি। করা উচিত। হ্যাঁ, কাজের মাধ্যমে, রাইট। ব্যবহারের মাধ্যমে না, হুম কাজের মাধ্যমে এমন ভালো ব্যবহার করতে হবে হুম হুম যেন সেই ছেলে কলিগটাই যে কোনো একটা বিপদে পড়লে আগেই প্রথমে মনে করে যে এই কলিগের কাছে আমি সবচেয়ে সেফ, এর কাছে একটা কিছু বলতে পারলেই আমি সেভে থাকবো, যেন তার ভিতরে ফিল হয়। এটা হুম হুম একটা হুম মেয়ে মানুষের যখন জবের ক্ষেত্রে এটা ফিল করানো উচিত। মাঝখানে একটা মানে প্রবলেম হয় যে কিছু ছেলে কলিগ আছে যারা ডিস্টার্ব করতে চায় মেয়ে মানুষকে, তখন ওই ডিস্টার্বিংটা এরকম হয় যে তারা যে কোনো কাজের ছুতা দিয়ে ফোন দিবে, এমন এমন টাইমে ফোন দিবে যে যে টাইমটা আসলে অফিস টাইম না। সেক্ষেত্রে প্রথম দিন যখন মানে ফোন দিবে আপনার অনেক মেয়েদের মনে হতে পারে যে আমি এর সাথে খারাপ ব্যবহার করব বা হুম একটা হুম কটূক্তি কথা বলবো, তাহলে আমাদের রিলেশনটা খারাপ হবে। সেক্ষেত্রে আমি যেভাবে হ্যান্ডেল করছি, আমি প্রথমেই মানে যখন জবে জয়েন করছিলাম হুম সবাইকে বলে দিছে যে অফিস টাইম অফিস টাইম, অফিসের থেকে আমি বাসায় মানে পা বের করব মানে অফিসের গেটের বাইরে, তারপরে আমি আর অফিস চিনি না। তারপরে অফিসে কিছু হলেও আমার দেখার বিষয় না, খুব আচ্ছা বেশি প্রয়োজন হলে আমার রিপোর্টিং বস শুধুমাত্র আমাকে নক করতে পারে, আচ্ছা এছাড়া আর কেউ না। তো এটা আমি ওদের মাথায় প্রথম দিনই ঢুকাই দিছি। হুম তো হুম অফিস টাইমের পরে যখন আমাকে কল করা হতো মানে 10টা 12টা, এমনকি 10:30টার সময় ফোন করে মানে আমার হাজবেন্ডের সামনে ফোন দিয়ে বলতেছে যে কি করেন আপু, এরকম ধরনের। আমি তখন মানে বিরক্ত হয়ে বললাম যে এখন কি অফিস টাইম, আমি কি করি সেটা আপনাকে বলতে হবে। তো এতেই উনি বুঝে গেছে যে আসলে আমাকে ফোন দিলে লাভ নেই। তো আচ্ছা এরকম 2-3 জন এরকম করছে। করার পরে যখন আমি এইভাবে জবাবটা দিছি, তখন হয়তো অফিসে গিয়ে একটু রাগ হয়ে থাকতো, তখন বলতাম যে ভাইয়া অফিসের টাইমের পরে আর ফোন দিয়ে এটা আসলে খুবই ডিসগাস্টিং একটা ব্যাপার। হুম আর হুম তাছাড়া আমার হাজবেন্ড আছে। আমার যখন যখন আমি আনমেরিড ছিলাম হুম হুম তখন আমি এই কথাই বলতাম যে আমার হাজবেন্ড আছে, আমার বাসায় আচ্ছা বাবা আছে, এখন ইন্টারেস্টিং ফোন দেওয়া যাবে না। ইন্টারেস্টিং তখন আমি এইভাবেই বলতাম। আচ্ছা আচ্ছা তারপরে দেখা যেত যে না, এভাবে আমি হ্যান্ডেল করছি মানে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করছি, ওদের সাথে সম্পর্কও খারাপ হয় নাই, হুম হুম আর আমার কাজের ক্ষেত্রেও হ্যাম্পার হয়নি এভাবে। তার মানে ওই শুরুতেই বিষ দাঁত ভেঙে দেওয়া, গোখরো সাপের শুরুতেই হ্যাঁ বিষ হ্যাঁ। দাঁত ভেঙে দেওয়া এমন ভাবে যাতে সাপ মরে লাঠি না ভাঙে। হুম হুম। ওকে, একদম। অলরাইট অলরাইট। খুবই ভালো একটা ব্যাপার। এখন আমি একটা জাস্ট প্রাসঙ্গিক এই জায়গাটায়, যেমন আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন একজন আপনার কলিগের ব্যাপারে, একজন মেয়ে কলিগের ব্যাপারে, যে তার চলাফেরা বা তার চলন বলন একরকম আর আপনার চলন বলন একরকম। আপনি একটু রক্ষণশীল, ধার্মিক তো বটেই, প্র্যাকটিসিং মুসলিম যেটাকে আমরা বলি সেটা, বাট অনেকে আছেন যারা ওয়েস্টার্ন ড্রেস পরে বা ওইভাবে চলাফেরা করে। তো সেক্ষেত্রে যারা রক্ষণশীল, একটু ধার্মিক বা পর্দা করে বা হিজাব পরে, আর যারা ওয়েস্টার্ন ড্রেস পরে বা একটু খোলামেলা চলাফেরা করে বা একটু ফ্রি ফ্র্যাঙ্ক এক ধরনের,
বা তারা যেকোনো পরিবেশেই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে অথবা সে মানিয়ে নেয়। এখানে কি একটু ডিসঅ্যাডভান্টেজ ফিল করেন আপনি? মানে আপনার ইন টার্মস অফ ইওর ফিলোসফি অর ইওর প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আপনি কি জি নিজেকে স্যার, এখানে আসলে নিজেকে একটু মানে আহ, এটা কিন্তু আমার কাছে খারাপ লাগে না, কারণ আমার মেন্টালিটি ছোটবেলা থেকে ওইভাবে গ্রো হয়েছে। তো আমি যে ওই যে ব্যাংকের কথাই বলবো, ওখানে যেহেতু এখন জব করি না, তো ওখানের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। হুম, হুম, ওখানে কিন্তু কিছু মেয়ে ছিল, মেয়ে কলিগ ছিল, হুম, যারা হচ্ছে লেভেলের। আমি বলি, প্রথম দিন যখন আমি ভাইবা দিতে যাই, তখন আমি হেজাব পরছিলাম, কিন্তু থ্রি পিসের উপরে হেজাব পরে গেছি। হুম, হুম, তো আমি একটা হলুদ কালারের মানে ড্রেস পরছিলাম, হুম, হুম, যেটা আসলে দেখতে আমাকে খুব ভালো লাগতেছিল, হুম, হুম, মানে খুবই সুন্দর লাগতেছিল। তো ওই টাইমে আমাদের হুম, মানে দুজন আস ভিজিট করতে। আচ্ছা, তো যখন আমাকে দেখছে, তো হুম, উনি কয়েকবারই, আমি তো সোফায় বসেছিলাম, হুম, হুম, কয়েকবারই উনি ওকে রাউন্ড দিচ্ছে হুম, হুম, আর আমার দিকে একটু আর ভাবে তাকাচ্ছে। উনি তো আর ডিরেক্টলি তাকাতে পারে না, তাহলে হুম, তো আই কন্টাক্ট হয়ে যাবে। হুম, হুম, যেহেতু আসলে সব ফ্লোরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, তো হুম, হুম, আমি সোফা থেকে দাঁড়িয়ে ওই সোফার এখানেই দাঁড়িয়েছিলাম। তো আমি খেয়াল করলাম যে উনি আর ভাবে আমার দিকে কয়েকবার তাকাইছে। আচ্ছা, তারপরে তারপরে আমি আর মানে তেমন ইয়ে করিনি। ওই দিনই উনি আমাকে নোট করে রাখছে। তো আচ্ছা, যখনই আমি লাঞ্চ টাইমে খেতে যেতাম, হুম, হুম, উপরে ৭ তলায় খেতে যেতাম, তখন উনি ওনারাও তো লাঞ্চ করতে আসতো। হুম, হুম, তো উনি দেখতাম যে আমাদের অফিসের ইয়েটা ছিল, লাঞ্চের জায়গাটা ছিল ছাদের কিছু অংশ রুম। হুম, হুম, তো ওই ছাদে, ছাদটা ছিল অনেক সুন্দর। তো ওই ছাদে মানে মেয়ে কলিগরা মিলে আমরা যেতাম লাঞ্চ করতে। যখন যেতাম তখন তো লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে বুফে সিস্টেমের মতো হুম, নিয়ে হুম, নিয়ে খেতে হতো। তো অনেকক্ষণ লাইন না দিয়ে দাঁড়িয়ে থেকে আমরা কয়েকটা মেয়ে যদি ছাদে কিছুক্ষণের জন্য যেতাম, তখন দেখতাম ওখানে যেত। আচ্ছা, তো আহ, কয়েকদিন বিষয়টা খেয়াল করি, তো তেমন পাত্তা দেই নাই। কিন্তু আহ, এই বিষয়টা কখন বুঝলাম, আহ, কয়েকটা মেয়ে ছিল, আহ, ওরা হচ্ছে তার সাথে ডিরেক্ট কথা বলতে পারতো। ও আচ্ছা, ওদের ওদের কাছে নাম্বার ছিল। হুম, হুম, তো আহ, কিছু কিছু মানে এমনিতে কলিগরা বলা বলি করতো যে ও তো স্যারের মাধ্যমে আসছে, ও তো ও স্যারের মাধ্যমে আসছে। হুম, হুম, তো ওদের তো আর ইন্টারভিউ নেওয়া লাগে নাই, ওদের তো আর ও রিটেন পরীক্ষা দিতে হয় নাই, মানে এইভাবে কথা বলতো। আচ্ছা, তো আচ্ছা, তখন আসলে বিষয়টা অত ভাবে ইয়ে করতাম না। হুম, হুম, তো কিছু কিছু সময় দেখতাম যে ওরা হচ্ছে আহ, ছুটি চাইলে হুম, ডিরেক্ট, মানে আমাদের তো রিপোর্টিং বসকে জানাতে হতো যে হুম, হুম, স্যার আমার ছুটির দরকার। হুম, হুম, কিন্তু ওরা হচ্ছে রিপোর্টিং বসের কাছে বলতো না, ডাইরেক্ট তার কাছে ফোন দিয়ে বলতো যে আমি ২-৩ দিন আসতে পারবো না। আচ্ছা, মানে খুবই ইনফর্মাল কথাবার্তা হতো ওদের ভিতরে। ও তো তখন বেশি একটা পাত্তা দেইনি। পাত্তা দিছি কখন বুঝতে পারলাম এই জিনিসটা, ওই যে যখন আমার বাবা হচ্ছে স্ট্রোক করলো ৩ মাসের ছুটির জন্য, যে আমি আমার যে রেজিগনেশন লেটারটা ৩ মাস হোল্ড ছিল। ওকে, তারপরে আমি রিজয়েন এর জন্য গিয়েছিলাম হুম, হুম, হেড অফিসে। যাওয়ার পরে তো একটা লোক ওখানে জব করতো। তো উনি আমাকে বলতো, উনি আমাকে বলে কি যে আরবি, তুমি কি রিজয়েন করতে চাও? তাহলে তুমি একটু আমার সাথে একটু পার্সোনালি কথা বলো, আমি একটা কথা বলতে চাই। আচ্ছা। তো উনি আমাকে নিয়ে একটা কফি শপে গেল। ওই গুলশানেই। উনি কি আগে আপনাকে চিনতেন? হ্যাঁ, উনার সাথে আমার ২-১ বার কথা হয়েছে। এন্ড আচ্ছা, ফ্লোর তো ধরেন আহ ১০ তলা বিল্ডিং। আচ্ছা। ১০ তলা বিল্ডিং এ তো সবাইকে আমার অতভাবে খেয়াল করা হুম, যায় হুম, না। হুম, হুম। তো উনার সাথে ২-১ বার আমার দেখা হয়েছে ট্রেনিং এর সময়। আচ্ছা, মানে আমাদের ব্যাংকে যখন হচ্ছে ট্রেনিং এর জন্য নেয় আমাদের হল রুমে, তখন উনার সাথে আমার ২-১ বার কথা হয়েছে। ওনার পজিশন ছিল এছাড়া কি? তেমন উনার সিএসআরএম এর একটা মানে অফিসার ছিল। সিএসআরএম এর অফিসার আছে। হ্যাঁ, সিএসআরএম এর। হুম, তো উনি আমাকে কফি শপে নিয়ে বসলো। তো বলতেছে যে আরবি, আপনি রিজাইন করতে পারবেন, কিন্তু আপনি তো স্যারের চোখে পড়ে গেছেন। ও আচ্ছা। তো আমি বললাম যে মানে, তখন বললো যে আপনার কোনো কিছুই লাগবে না, আপনি কালকে থেকেই জয়েন করতে পারবেন। ও কিন্তু মাই গড। শুধু এর সাথে আহ, একটা একটা রাত শুধু তার সাথে এমনি একটু গল্প সল্প করলেন,
মানে ইনডাইরেক্টলি এভাবে বললো। হুম তো আমি বললাম যে এটা কোন ধরনের কথা বললেন আপনি? আমি তো এখানে জব করে গেছি অলরেডি। তো বলতেছে যে আপনি জব তো করে গেছেন কিন্তু আপনি তো 3 মাস ধরে আসেন না। তো আপনাকে কি এমনি এমনি কিছু পেতে হলে কিছু দিতে হয়, গিভ অ্যান্ড টেক এর পলিসি এখানে। তো বলতেছে যে আহ, তারপর আমি বললাম কি তো আমি তেমন একটা দেখিই নাই, 2-3 বার ভিজিট করছে আমাদের এখানে। তো সে কিভাবে আমাকে নোট ডাউন করলো? তো বললো হুম যে আপনি যেদিন ইন্টারভিউ দিতে আসছিলেন ভাইবা, সেই হলুদ ড্রেস পরা হেজাব পরা মেয়েটাকে সে ভুলতেই পারে না। তো বলতেছে যে এক রাতের জন্যই ব্যাপার, তারপরে তো আপনিও ওনাকে চিনবেন না, উনিও আপনাকে চিনবে না। তারপরে বললাম যে এই ধরনের মেয়ে আমি না। তারপরে বলে কেন, আপনার যদি এখানে জবটা সিকিউর হয়, আপনার যদি স্যালারি আরো বাড়ায় দেওয়া হয়, 50,000 করে দেওয়া হয়, আপনি এই সুবিধাটা কেন নেবেন না? কি হবে? আহ, আপনিও ভুলে যাবেন, উনিও ভুলে যাবে, কিন্তু একটা রাতের জন্য তো আপনার মানে জবটা সিকিউর হলো। কেন ওই মেয়েটাকে দেখতেছে না? মানে তখন ওই মেয়েদের নাম বললো, ও আচ্ছা আচ্ছা বুঝছেন? তখন উনি ওই মেয়েদের নাম বললো, তখন আমি আসলে মানে মিলালাম যে কেন ওনাদের সাথে এত ইনফর্মালি কথা বলে। আচ্ছা তখন আর কি বুঝলাম। তখন উনি বলল যে ওই মেয়েটা দেখেন না, ওই মেয়েটা দেখেন না, ওরাও তো এইভাবেই জব পাইছে, তো কি হয়েছে, এক রাতের জন্যই তো, তারপরে তো উনি ওনার মতো, ওনরা ওনার মতো, কিন্তু এখানে তো চাকরিটা পার্মানেন্ট হলো, তারপরে জবটা সিকিউর হলো, স্যালারিও বেশি পায় সবার চেয়ে। তো এটা ভালো না? তো আপনি দেখেন, আজকের একটা ভাবেন, আপনাকে তো জোর জবরদস্তি করতেছে না, আপনাকে তো উইলিংলি বলতেছে। হুম হুম এখানে আপনার মানে আপনার মতামত নিচ্ছে। আপনার আপনার ইচ্ছাতেও হবে, ওনার ইচ্ছাতেও হবে, তারপরে দুজন দুজনকে ভুলে যাবেন। এরকম আর কি কথাবার্তা ছিল। তারপরে আমি বললাম যে ঠিক আছে, আমার সিভিটা আমাকে ফেরত দেন, আর লাগবে না, আমার জব লাগবে না। তারপরে আমি ওই যে ব্যাংকের জবটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় জবের জন্য ট্রাই করি। এটা ছিল আমার মানে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। ভেরি ওর্স্ট, মানে আমি তো ভাবতেই পারিনি আমার শরীরের পুরো লোম দাঁড়িয়ে গেছে এরকম একটা অবস্থা। মানে এটা অকল্পনীয় আর কি, আনবিলিভেবল এটা। আপনি যদি অভিজ্ঞতা আপনার না হতো, অন্য কেউ বললে হয়তো আপনার বিশ্বাস করতে কষ্ট হতো। যখন স্যার উনি কফি শপে মানে বসে এইভাবে বলতেছিল, মানে প্রত্যেকটা কথা মনে হচ্ছিল যে তীরের মতো গাঁথতেছে আমার, হুম, মানে অফকোর্স। শরীরে। মানে বলতেছে যে কি সমস্যা, হুম ওনার হুম কাছে খুবই নর্মাল বিষয়টা, যে কি সমস্যা, এখানে কি আপনার কোনো কিছু ক্ষয় হয়ে যাবে? কিছুই তো হবে না। হুম। আহ, আপনিও তো এক রাতের পরে ওনাকে চিনবেন না, কি বা উনি নাস্টি আপনাকে চিনবেন না। আপনি কি মনে করেন ওনার টাকা পয়সার অভাব আছে? ওনার আপনার মতো মেয়ে দরকার? প্রতিদিন তো আর হুম দরকার হুম। না, ওনার তো এক যে হাই লেভেলের মেয়ে পাইতে পারে। মানে কথাবার্তা ছিল এইরকম, মানে এমন এমন কথা যেটা আসলে মেয়ে মানুষের উচ্চারণ করতেও কষ্ট হয়ে যায়। মানে ভেরি ছেলে মানুষ নাস্টি। যে এমন ভাবে মাইন্ড রিড করতে পারে, মানে মাইন্ডের ভিতর দিয়ে এইভাবে কথা বলতে পারে, মানে পরবর্তীতে যে এটা এক্সপ্রেস করবে কোনো মেয়ে, এটা আসলে পারা যায় না। ভেরি স্যাড, ভেরি স্যাড। আমি খুবই কি বলবো, আমি বাকরুদ্ধ হয়ে গেলাম এরকম সিচুয়েশন আপনি হ্যান্ডেল করেছেন। এবং এরকম মানসিকতার মানুষ যে এখনো আছে, এটাও বিশ্বাস করতে খুব কষ্ট লাগে বা লাগলো অনেক আমার। আছে স্যার, অনেক, তো এটা অনেক আছে। এটা আমরা হয়তো বা দেখতে পাই না। আমরা চাকচিক্য, আমরা পোশাক আশাক, আমরা শিক্ষা, সার্টিফিকেট, অর্থ, এগুলো দেখি। বাট এর পেছনে যে একটা ভয়ঙ্কর মূর্তি আছে, ভয়ঙ্কর একটা চেহারা আছে, ভয়ঙ্কর একটা মানসিকতা আছে, এটা আমরা অনেকেই হয়তোবা জানি না। যারা এক্সপেরিয়েন্স করি তারাই হয়তোবা বুঝতে পারি। বা আর আপনি যেটা বললেন, সবার পক্ষে তো এটা বলাও সম্ভব হয় না। বা অনেক এমন কথা আছে যেগুলো তো আপনি বলতেও পারবেন না, আপনিও বলতে পারবেন না। যারা ফ্রি ফ্র্যাঙ্ক তারাও বলতে পারবে না, এমন এমন কথা হয়তোবা থেকে থাকতে পারে আর কি। আপনার কথার সূত্র ধরেই আমি বলছি। তো এটা খুবই একটা অ্যালার্মিং তো বটেই, পাশাপাশি খুবই মানুষের মানবিকতা বা চরিত্র, মানুষের নৈতিকতার অবক্ষয় কোথায় গেলে মানুষ এরকম চিন্তা ভাবনা করে। নিশ্চয়ই সেই সমস্ত মানুষের ওয়াইফ তো আছেই, তাদের মেয়ে আছে, মেয়ের বয়সী মেয়ে বা হ্যাঁ, মেয়ের তারা চেয়েও তো ছোট বয়স্ক মানুষ, বয়স্ক মানুষ। এমন হ্যাঁ। না যে খুব ইয়াং, ইয়াং পোলাপান কিন্তু এভাবে এ বলতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই যে মানুষগুলো অথচ তারাই কিন্তু বিভিন্ন সময় বক্তৃতা দিতে সবার সামনে আসে, বা তারা বিভিন্ন জায়গায় প্রেজেন্টেবল হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করে, তাই না? তো এই মানুষগুলোর যে অন্ধকার দিকগুলো, এগুলো আমরা যখন জানি বা শুনি তখন খুবই
আবেগ আপ্লুত হয়ে যাই এবং এগুলো আসলে মেনে নেওয়াটা খুব আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এটা খুবই একটা স্যাডেস্ট স্টোরি অফ ইয়োর লাইফ, নট অনলি ইয়োর লাইফ বাট অলসো মেনি আদার উইমেন আর মেনি আদার গার্লস হেয়ার অ্যান্ড দেয়ার ইন দ্য কান্ট্রি, অ্যাক্রস দ্য কান্ট্রি অর ইন দ্য গ্লোব। পৃথিবীর চারদিকে বা আমাদের দেশের অভ্যন্তরে এরকম আছে যারা এটা প্রতিনিয়ত ফেস করে এবং তারা চেষ্টা করে, স্ট্রাগল করে। অনেকে তো স্ট্রাগল করতে করতে একটা সময় হাল ছেড়ে দেয়, বাধ্য হয়ে মানে ওইরকম অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যেতে বাধ্য হয়। সেটাও একটা আছে। আবার অনেকে আছে যারা উইলিংলিও করে, সেরকমও যে নাই তাও না। কিন্তু সেটার পরিমাণ আমি মনে করি কমই। কিন্তু কম। ফোর্সফুলি তো অথবা বেশিরভাগই মেয়েরা সিচুয়েশনের ক্ষেত্রে পড়ে করে। পরে করে। যেমন আমার ওই টাইমটায় যখন আমার খুব জবটা দরকার ছিল, বাবা মানে স্ট্রোক করার পরে যখন 3 মাস আমি জবলেস, হুম, হুম, তারপর থেকে আমার মানে আহ, আমি খুবই হতাশ ছিলাম যে আমার জবটা খুবই দরকার, কিন্তু হুম, ওই হুম, টাইমে যখন এই অফারটা পাই, আমার জায়গায় আমি ফিল করি যে আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে হুম, হুম, ঠিকই এই ট্র্যাপে পড়ে রাইট, রাইট। মানে আপনার গ্রহণ আ- করে ফেলতো। আমি বলবো যে এটা তো আমি যে কেন মানে আমার ভিতরে একটু মানে কি বলে আল্লাহর ভয় তো আছেই। তারপরে আমি ডেফিনেটলি। আমার একটা কনফিডেন্স ছিল যে আমি কখনো মানে আমি সেই স্কুল লাইফ থেকে জবে ঢুকেছি আর হুম, কি, হুম, টিউশনি থেকে শুরু করে মানে আমি স্কুল লাইফ থেকে পরিশ্রমটা করে আসতেছি। তো আমার একটা কনফিডেন্স ছিল যে আমি কখনোই জবলেস ছাড়া থাকবো মানে থাকবো না আমি জব জব ছাড়া। তো এই যে জিনিসটা হয় নাই তো কি হয়েছে, এর যে কম টাকা পাই, আমি ৮-১০ হাজার টাকা পাই, তারপরেও অন্য জায়গায় আমি ঠিকই জব জোগাড় করে নিতে পারবো, এই কনফিডেন্সটা আমার ভিতরে ছিল। রাইট। যার কারণে আমি এখান থেকে বের হয়ে আসতে পারছি। আচ্ছা, আপনি বের হওয়ার প্রধান যে কারণটা সেটা হলো, আমি যেটা বললাম কিছুক্ষণ আগে আপনাকে ডিফাইন করলাম, ইউ আর প্র্যাকটিসিং মুসলিম। আপনি সবসময় ধর্ম চর্চা করেন, পালন করেন। আল্লাহর ভীতি আপনার মধ্যে আছে। তো এই কারণে আপনাকে তিনি নিজে সেভ করেছেন। অন্যথায় তো আপনি যেই ট্র্যাপে পড়তে যাচ্ছিলেন বা আপনি হঠাৎ করে পড়ে যেতে পারতেন। বাট আপনাকে একমাত্র আল্লাহ তাআলা সেভ করেছেন আমি বলবো, তার রহমতের হাত দিয়ে। আদারওয়াইজ এটা খুবই ভয়ানক একটা ব্যাপার ছিল। ওই সময়টা আপনি নিশ্চয়ই অনেক অসহায় বোধ করতেন। আপনার বাবা সদ্য প্রয়াত, ওই সময়টায় আপনার আর্থিক একটু ক্রাইসিস ছিল। তো সেক্ষেত্রে আশেপাশে কেউ ছিল না, ভাইয়েরা ছিল না, ওনারা ওনাদের মতো করে ব্যস্ত ছিলেন। আপনি ট্র্যাপে পড়েই যেতে পারতেন। বাট আপনি যেহেতু আল্লাহর ভয়টা ভিতরে লালন করেন, সুতরাং সেই জায়গা থেকে আপনাকে এই ট্র্যাপে, ফাঁদে আপনাকে ফেলতে পারিনি আরকি। বাট এটা অনেকের জন্যই লার্নিং আমি বলব। তবে আপনি একটু আমাদেরকে সাজেস্ট করেন বা যারা দেখছেন, বিশেষ করে নারীরা বা শিক্ষার্থী যারা আছেন মেয়েরা, এরা কিভাবে এই সমস্ত ক্ষেত্রে কিভাবে তাকে নিজেকে ধরে রাখতে পারবে অথবা নিজেকে কন্ট্রোল করতে পারবে? কোনো একটা ট্র্যাপ যদি তাকে করা হয় তাহলে সেখান থেকে সে কিভাবে বেঁচে উঠতে পারবে অথবা সে নিজেকে আম সেই ট্র্যাপে পা দিবে না। সেটা কি করলে সে সেই অবস্থায় থাকতে পারবে? হ্যাঁ, আমি শুধু সব মেয়েদেরকে একটা কথাই বলবো যে সবসময় মনে রাখতে হবে রিজিকের মালিক আল্লাহ। রিজিক আপনার যতটুকু আছে অতটুকু আপনি পাবেন, কেউ কেড়ে নিতে পারবে না। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে আমাকে কেউ 50,000 1 লাখ এইরকম যদি অফারও করে, তাতে আমি একদিনের জন্য তাকে হয়তো নিজের ইজ্জতটা কি করলাম বিক্রি করে দিলাম, হুম, কিন্তু আমার সারা জীবন এই যে কষ্টটা আজীবন আমার ভিতরে একটা নিজের বিবেকের কাছে বিবেক হেরে যাবে। হুম, হুম, মানে বিবেকের কাছে সবসময় আমি প্রশ্নবিদ্ধ থাকবো যে আমি তো খারাপ, আমি তো এই কাজটা করে আসছি, হুম, আমি তো হুম, একটা পাপ করে ফেলছি। হুম, হুম, হয়তো এর জন্য আমি অনেক কিছু পেয়েছি, কিন্তু ওই পাপটা কি আসলে মানে আদৌ কি আল্লাহ আমাকে মাফ করবে কিনা, বা হুম, আমি হুম, কি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারবো কিনা, বা ক্ষমা চাওয়ার আগে যদি আমি মারা যাই তাহলে আমার কি হবে। হুম, 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 সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে যে রিজিকে যতটুকু আছে অতটুকু যেমনি হোক আপনার কাছে আসবে। সো হুম, ওই হুম, আজকে রিজিকের একটা অফার আসলো, এত টাকা স্যালারি, হুম, হুম। দেখা যাবে ওইটা যদি আপনি অ্যাভয়েড করেন এর চেয়ে বড় কিছু আপনার জন্য ওয়েট করতেছে। বড় কিছু যদি না হলো সেটাও আমার মনে হয় না যে অত বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার ব্রেড অ্যান্ড বাটার, আপনার প্রয়োজনীয় যতটুকু অর্থ অতটুকু যদি আপনি অন্য কোথাও কষ্ট করে করতে পারেন, আপনার মান ওইটাই ইজ্জত একটা শান্তি। চরিত্রকে ধরে রেখে, এটা মনে হয় ভালো, তাই না? আচ্ছা, এরকম আপনি তো বেশ কয়েকটা জায়গায় জব করেছেন। আরেকটা জায়গার কথা বললেন যে আপনার চাইনিজ বস, ওদের ব্যাপার-স্যাপার। সেখানে আপনার সাথে তো হুম, ওভাবে কোনো ধরনের আম আপনাকে ওইভাবে আমার প্ররোচনা সাথে করা কখনো হয়নি।
করা হয়নি। আপনি করতে পারেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা কি? মানে একই রকম নাকি অন্যান্য কিছু প্রতিষ্ঠান আছে যারা ভালো, ওনারা ভালো নাকি সবই গড়পড়তা একই রকম? না, না, সবগুলো একরকম না। আচ্ছা। যেমন মাঝখানে আমি কিছুদিন একটা হসপিটালে জব করছিলাম। হুম, হুম। ওখানের পরিবেশটা খুব ভালো ছিল। আচ্ছা। ওখানে স্যালারি একদমই কম ছিল। হুম, মানে হুম। ৮-১০ হাজার টাকা। এটা হচ্ছে মানে করোনা টাইমে। আচ্ছা। করোনা টাইমে জব পাচ্ছিলাম না। তখন আমি হসপিটালে জব করছিলাম। হুম, হুম। তো ৮-১০ হাজার টাকা ছিল। কিন্তু তারপরেও ওখানে মানে ৮-১০ হাজারের ভিতরেই কেমন যেন আমার মানে বরকত ছিল। হুম। ৮-১০ হাজার টাকার ভিতরেই আমি নিজেকে সুন্দর মতো ঘর ভাড়া দিতাম, নিজে খাওয়া-দাওয়া করতাম। হুম, আবার হুম, হুম। আ বাচ্চাদেরকে কিছু কিনেও দিতাম। হুম, হুম। আমার ভাগ্নিদের। তো কখনো এই ফিল হয় নাই যে ৮-১০ হাজার টাকা পাই, আমার তো পুরাটাই খরচ হয়ে যায়। কিন্তু আ জমানোর মতো কিছুই নেই। কিন্তু কিছুই না। তারপরেও আমার ভিতরে একটা হ্যাপিনেস কাজ করত। হ্যাঁ। আর ওই পরিবেশটা খুব ভালো ছিল। কর্মপরিবেশটা ভালো ছিল। কর্মপরিবেশটা ভালো ছিল। হ্যাঁ, একজন নারী হিসেবে আপনি সেফ মনে করতেন নিজেকে। এটা একটা হ্যাঁ, গুরুত্বপূর্ণ জি, ক্রাইটেরিয়া নারীদের জন্য যে আ সে যেখানে কাজ করে সেই জায়গাটা সেফ কিনা, সিকিউরড কিনা। তাই না? আচ্ছা। এখন আপনি একদিন আমাকে শেয়ার করেছিলেন অনেক আগে একটা জায়গায় আপনি জব ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। সেই জায়গাটাও এরকম একটা সিচুয়েশন অনেকটা কাইন্ড অফ আপনাদেরকে হ্যাঁ, আটকে রেখেছিল। ওই ব্যাপারটা একটু বলেন। কেননা আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে আমি তো এখনো টিচিং এই আছি। আ আশা করি আমি যতদিন বেঁচে আছি টিচিং এই থাকবো। তো সেক্ষেত্রে আমার যে ছেলেমেয়েরা আছে এখন যারা ওরা পড়াশোনা করছে হয়তোবা কিছুদিন পর বের হবে বা কেউ বের হচ্ছে, সামনেও বের হবে। তাদের জন্য একটা লার্নিং এর জায়গা। ঐরকম সিচুয়েশন গুলো যাতে তারা হ্যান্ডেল করতে পারে। ওই অভিজ্ঞতাটাও একটু শেয়ার করেন। আমাদের এমবিএ তে যখন পড়তাম আমি আপনাদের ভার্সিটিতে হুম, হুম, ভিক্টোরিয়াতে, হুম, হুম, তখন আমার হচ্ছে একটা ক্লাসমেট, ওনার নামটা এর মাধ্যমে আমি হসপিটালে ইন্টারভিউ দিই। হুম, হুম, ইন্টারভিউ দেওয়ার পরে হসপিটালের যখন ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ ভালোই হয়েছে। পরের দিন থেকে জয়েন। সাথে এর মধ্যে আর আমার যোগাযোগ হয়নি। মানে ওনাকে আর আমি জিজ্ঞেস করতে পারিনি। উনি শুধু বলছে এপ্লাই করো। অতটুকুই বলছে। এপ্লাই করলাম, ইন্টারভিউ দিলাম। এর মধ্যে আর ওনার সাথে আমার যোগাযোগ হয় নাই। হুম, হুম, ওনাকে আমি জিজ্ঞেস করতে পারিনি যে এখানকার পরিবেশ কেমন বা হুম, হুম। কেমন কি। উনিও অলরেডি ওখানে জব করছে হসপিটালে, বুঝছো? আচ্ছা। উনিও ওখানে জব করছে। সেই হিসেবেই আমাকে বলছিল যে ওখানে লোক নিচ্ছে, তুমি ইন্টারভিউ দাও। হুম, হুম, তো আমি সেই হিসেবে গেছি। কিন্তু উনি একবারও আমাকে মানে ওইভাবে এনশিওর করে নাই যে হুম, এখানে তুমি ইন্টারভিউ দিও না, হুম। বা এখানের পরিবেশটা কিন্তু ভালো না, বা আমাদের চেয়ারম্যান কিন্তু ভালো না। এই জিনিসটা উনি আমাকে বলেনি। এটা আমি বলব যে ওনার একটা কি বলবো? এটা একটা ল্যাকিংস ছিল। আচ্ছা। একটা মেয়ে মানুষকে জবের ব্যাপারে ইন্টারভিউ দিতে বলার আগেও ১০ বার একটা ছেলের ভাবা উচিত। তার মানে এটা চিন্তা করা উচিত যে এটা আমার বোন। এনাকে যে আমি একটা জায়গায় পাঠাচ্ছি, তো আমি কি জিনিসটা ফিল করে আসছি, সেই জিনিসটা যেন এই মেয়েটা ফিল না করে। একটা ছেলের ক্ষেত্রে আমি এই সাজেশনটা দিব যে অ্যাবসোলিউটলি। যেকোনো ছেলে, যেহেতু ওখানে অলরেডি সে জবরত ছিল, হুম, হুম। এবং ওনার সাথেও কিন্তু সেম ইনসিডেন্টই হয়েছে। ওনার স্যালারি আটকে রাখছে, ওনাকে জব ছাড়তে দেয় নাই। অনেক হ্যাসেল হয়েছে ওনার সাথে। আচ্ছা। তো সেই হিসেবে ওনার উচিত ছিল যে আমাকে ওইখানে ইন্টারভিউ দিতে বলাটা, না বলাটা। হুম, হুম। তো উনার উচিত হয়নি যে আমাকে ওখানে ইন্টারভিউ দিয়ে জব নেওয়ার ব্যাপারে ইনফ্লুয়েন্স করা। যাই হোক, তারপরে আমি তো না জেনেই আমি ওখানে ইন্টারভিউ দেই। পরের দিন থেকে আমি ওখানে অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে জয়েন করি। আচ্ছা। অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে জয়েন করি। আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। উনি আমার চেয়ে বয়সে অনেক বড় ছিল। হুম, হুম। প্রায় আপনাদের মতো বয়স ছিল। আচ্ছা। তো উনি ওখানে ১০ বছর ধরে জব করে। হুম, উনি হুম। ১০ বছর ধরে জব করে। উনি আ পরবর্তীতে শুনতে পারলাম যে উনি মনে হয় ১০ বছরে ১০ দিনে ওনার ওয়াইফ এর সাথে দেখা করতে পারেনি। একসাথে বসে ভাত খাইতে পারেনি। ও আচ্ছা। মানে এমন ট্র্যাপে ফালায় ওনরা। আ ওখানে একদম পুরা মনে হয় যেন ওইটাই ঘরবাড়ি। ওখানেই ও থাকতে হবে। ওখান থেকে বের হওয়া যাবে না। তারপরে ছুটি ছাটা তো নাই একদম। ঈদের দিনেও ওনরা হসপিটালে নিয়ে বসায় রাখে। আচ্ছা। এমনিতে তো হসপিটাল সবসময় খোলা থাকে। হুম, হুম। তারপরেও আ ২-১ টা দিন যখন সময় পায়, তখনও হচ্ছে বাসায় বসেও উনার অফিসের কাজ করতে হয়। ও এর উনি যখন আমি জবে জয়েন করি, আমার সেলারি ছিল ৫০,০০০। আচ্ছা। ৫০,০০০ টাকা সেলারি দিছে, যেহেতু অ্যাকাউন্টস ম্যানেজার ছিলাম, আমার অ্যাসিস্ট্যান্ট ও ছিল। হুম, হুম। তো
উনি আমি কয়েকদিন জব করার পরে উনি আমাকে ওই মহিলা হোস্টেলে, হুম, হুম, মেয়েদের হোস্টেলে থাকার ব্যবস্থা করে দেয়। তো আমি সম্পূর্ণ মাল জিনিস নিয়ে, তখন আমি হচ্ছে একা ছিলাম। হুম, তো মাল জিনিস নিয়ে ওখানে উঠে যাই। যাওয়ার পরে আমার ৩ বেলার খাবারও আসতো এই হোস্টেল থেকে, হুম, হুম, মেয়েদের হোস্টেল। তো কয়েকদিন ভালোই ছিলাম। তো যখন আ কিছু টাইমে আমি স্যার যখন আমাদেরকে ডাকতো, তখন স্যার একটু অন্যরকম ভাবে কথা বলতো। হুম, হুম, ব মানে যেহেতু উনি অনেক বেশি বয়স্ক, হুম, হুম, প্রায় নানার বয়সী। তো আচ্ছা, উনি আ আমাকে না শুধু হুম, হুম, অনেকটাই তুই করে কথা বলত। ও, "কিরে কি করস? হুম, আ হুম, এই কাজটা হইছে কিনা?" এরকম হুম, ধরনের। হুম, হুম, তো কয়েকদিন যখন আমাদের হল রুমে মিটিং হচ্ছে, তখন আমি দেখতাম যে ওনার ওনার পাশেই হচ্ছে ওনার ডেস্কের পাশেই একটা আলাদা রুম ছিল। হুম, হুম, মানে ওর পার্সোনাল রুম। ওই রুমে কিছু সুন্দরী, সুন্দরী মেয়ে আসতো। গুলশান বনানী থেকে আচ্ছা, কিছু মেয়ে আসতো। ওরা এসে বসে থাকতো। তো যখনই মিটিংটা শেষ হতো তখনই উনি ওই মেয়েদেরকে রুমে এভাবে বলতো, "এই রুমে যেয়ে বসো।" আচ্ছা, তো রুমে গিয়ে বসলে উনি কিছুক্ষণ পরে যখন মিটিংটা শেষ হতো উনিও গিয়ে রুমের দরজা আটকায় দিত। ও, আচ্ছা, এরকম। তো মেয়েগুলো ছিল খুবই ইয়াং। আমরা আমাদের কি বয়স? তার হুম, চেয়েও হুম, কম বয়স। মনে হয় আ মানে ১৫-১৮ এর মধ্যে হবে হুম, হুম, বয়স। এরকম মানে বাচ্চা, বাচ্চা মেয়ে। তো কিছুদিন পরে যখন আমাকে মানে আমি তো অ্যাকাউন্টস ম্যানেজার ছিলাম। আমাকে রাত ১ টার সময় উনি হোস্টেলে ফোন দিয়ে আমাকে আসতে বলত। তো উনি কি ওই এই ভদ্রলোক বিষয়টা কি আমার কাছে ওই ভদ্রলোক কি ওখানেই থাকতেন সবসময়? উনি উনার বাসা ছিল ওইটার পাশেই। ও, আচ্ছা, আচ্ছা, পাশে লাক্সারিয়াস বাসা। ও, আর উনি যেকোনো টাইমে চলে আসতো। এমন আচ্ছা, একটা দিন গেছে যে ৪টা ৩টার সময় রাত ৩টা ৪টার সময় চলে আসতো। আর তখনই ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল উনাকে ফোন দিত। "এই হুম, তুই কই রে? হুম, হুম, তাড়াতাড়ি আয়।" হ্যাঁ? আচ্ছা, তো বস্তা ভরে, ভরে উনি টাকা নিয়ে আসতো। ও, বস্তায় করে টাকা নিয়ে আসতো। উনি কখনো বান্ডেল, বান্ডেল টাকা নিয়ে আসতো না। উনি বস্তা ওই যে সালার বস্তা আছে না? ওই হুম, সালার হুম, বস্তায় করে হুম, টাকা নিয়ে আসতো। আচ্ছা, তো আ আমাকে একদিন এরকম মানে অনেক টাইম হয়ে যাচ্ছে। তো স্যার বলতেছে যে, "আপনার কাজ কি কমপ্লিট?" মানে আমার অ্যাসিস্ট্যান্ট। হুম, উনি হুম, বলতেছে, "আপনার কাজ কি কমপ্লিট?" তো আমি আমারে বলতেছে, আমি বললাম যে, "হ্যাঁ, কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায়।" তো বলতেছে, "তাহলে আপনি চলে যান।" এমন ফোন দিছে যে, এই ভাউচার গুলো নিয়ে হুম, হুম, আমার রুমে আসতো। আচ্ছা। আপনাকে ফোন তারপরে দিছে? আপনাকে ফোন দিছে না আপনার হ্যাঁ, আমাকে অ্যাসিস্ট্যান্টকে? ওই এতে ফোন দিলেই আমাকে আরকি জানায়। আচ্ছা, তো বলতেছে, "ম্যাডাম আপনাকে তো বলছে যে এখন স্যার ভাউচার-টাউচার গুলো নিয়ে চেক বুকটা নিয়ে যাইতে বলছে।" তো তখন বাজে রাত ১২টা। ১২টা বাজে। আর যেহেতু আ ওই পাশের হোস্টেলেই আমি থাকতাম। তো ১২টা-১টা পর্যন্ত কাজ করতে সমস্যা হতো না। হুম, হুম, কিন্তু বেশি দিন হয় নাই তো আমি জবে ঢুকছি। তো ১ম ভাবছি যে ১ম একটু এফোর্ট বেশি দিলে হুম, কাজটা হুম, গুছায় নিলে আমি পরবর্তীতে নিজেই মানে রিল্যাক্স সবকিছু থাকতে করতে পারবেন। পারব। হুম, হ্যাঁ, রিল্যাক্স থাকতে পারব। তো তখন রাত ১২টা বাজে। তো আমি ডিরেক্ট বললাম যে, "আপনাদের কি কোন সমস্যা আছে?" কয়, "কাজ করতে, করতে আপনি নিজেই বুঝে যাবেন কেমন।" ও, মানে উনিও এইভাবে কথাটা বলছে। আচ্ছা, উনিও ডিরেক্টলি বলেন। কারণ একজন সম্পর্কে অফিসের ভিতরে বসে কথা বলাটা এটা তো আসলে হুম, হুম, উনারও তো একটা ভয় আছে। অবশ্যই। তো তো গেলাম। তারপরে আমি বললাম যে রাত ১২ টার সময় উনি আমাকে ডাকছে ভাউচার-টাউচার নিয়ে। এটা কি কেমন কি? পরে গেলাম। তা বলে যে, "ম্যাডাম আপনি যান। আপনি যতক্ষণ না বের হন আমি আছি।" আচ্ছা, উনি আবার একটু খুব ভালো ছিল। ও, তো গেলাম। গেলাম পরে ওনাদের আবার যে কাঁচের একটা দরজা ছিল। মানে ওনার যে হল রুমের ভিতরে কাঁচের দরজাটা আবার আ যে কেউ খুলতে পারত না। কাঠ লাগতো আলাদা। ও, আচ্ছা, তো তো দারুণ ছিল এটার সামনে। তো আমি গেলাম। যাওয়ার পরে দেখি যে হল রুমের ভিতরে কেউ নাই। শুধু উনি একা বসে আছে। ও, আচ্ছা, তো আমি স্যারকে বললাম যে, "স্যার এই যে ভাউচার-টাউচার এগুলো সিগনেচার করে দেন।" তো উনি আমাকে ওই সিগনেচারের ওইটার কোনো গুরুত্ব না দিয়ে উনি আমাকে একটা ম্যাগাজিন বের করে দেখালো। হুম, হুম, ম্যাগাজিনের ভিতরে অনেক কোটি টাকা দামের গাড়ি ছিল। হুম, হুম, তো বলতেছে, "কিরে এই গাড়িতে উঠবি? হুম, হুম, গাড়িতে চড়তে মন চায়?" আমারে বলতেছে।
আমি বলছি, "না, আমি গাড়ি দিয়ে কি করব? আমার এটা চললেই কি আর না চললেই কি?" হুম, কয়, "কেন? কত মেয়েরাই তো চায় এটাতে একটু চড়ি, আ হুম, কেমন একটু ফিল করি। তোর কি মনে চায় না?" আমি বলছি, "না, আমার মনে চায় না।" তো বলতেছে, "বিয়ে-শাদী করবি না? হুম, তোর হুম। বাপের নাম্বারটা দে তো, তোর মার নাম্বারটা দে তো।" এভাবে বলতেছে। ও! তো আমি বললাম যে, আ আ "আব্বার নাম্বার নিয়ে কি করবেন? আমার সিভিতেই তো আমার নাম্বার আছে। হুম, হুম, আর একজন গার্ডিয়ানের নাম্বার আছে।" হুম, হুম। তো তো বলতেছে যে, উম "তোর বাপেরে তোর বিয়ের কথা বলব।" তো আচ্ছা। আমি ভাবছি কি যে ওনার নাতি-টাতি বা কারোর জন্য আমার হয়তো আমি ও! আনম্যারিড দেখছে, আচ্ছা, আচ্ছা। সেজন্য বলার চেষ্টা করবে। হুম, হুম, তো বলতেছে, "তোর কেমন ছেলে পছন্দ?" হুম, হুম, এভাবে বলতেছে। তো আমি বলছি যে, "এটা কি বলতেছেন স্যার? হুম, হুম, স্যার আপনি বাচ্চাগুলো সিগনেচার করে দেন।" হুম, 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 তারপরে বলতেছে কি যে, "আরে আচ্ছা তো সিগনেচার করবই। তুই আগে বল তোর কেমন ছেলে পছন্দ? আমি যদি তোরে এই হসপিটালটা তোর নামে লিখে দেই, হ্যাঁ? তাহলে তোর চলবে না? আ তুই এখানকার মানে নেতৃত্ব করবি। সবকিছুর হুম, হিসাব তুই নিবি। সবকিছু আ মানে খেয়াল তুই হুম, রাখবি। পারবি না?" তারপরে আমি না চুপ হয়ে গেছি। পরে বলে যে, "আমারে তোর পছন্দ হয় না?" হুম। যখন উনি এই কথা বলছে, তখন আরকি হাইসে, হেসে বলতেছে। কিন্তু আমার কাছে খুবই অড লাগছে। স্বাভাবিক, এটা তো তখন লাগাই আমি উচিত। হুম, টেবিলের নিচ থেকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট এর ফোন দিচ্ছি। হুম, হুম, উনি উনি ফোন পাওয়ার সাথে সাথেই দৌড়ে আসছে। হুম, হুম। আসার পরে ওনারে দারোয়ান আর ঢুকতে দেয় না। ও! দারোয়ান বলতেছে যে না করছে আচ্ছা। আপনাকে ঢুকতে। কাউরে ঢুকতে না করছে। হুম, হুম, রাত ১টা বেজে যাইতেছে, ম্যাডাম এখনো ভিতরে হুম, আ হুম, ঢুকতে দেন না কেন? হুম, হুম। তারপরে ও এক প্রকার জিদ করেই মানে জোর করেই ওনার কার্ড পাঞ্চ করে উনি ভিতরে ঢুকে গেছে। আচ্ছা। তো ওনাকে দেখে স্যার থতমত খেয়ে গেছে। হুম, 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 পরে বলতেছে যে, আ "কিরে তুই এখানে কেন? হুম, হুম, তোরে তুই আসলি কেমনে?" হুম, হুম, তারপর বলছে, "স্যার ম্যাডামের তো একটা সিগনেচার দরকার ছিল। ওই হুম, হুম, চেকবুকে সিগনেচারটা না করলে তো আপনি টাকা উঠাতে পারবেন না হুম, কালকে। হুম, আ তো একটু সিগনেচার করে দেন।" হুম, হুম, তারপরে বলে কি যে, "আচ্ছা যা, এখন যা।" তো আমারে আবার বলতেছে, "ম্যাডাম আপনি এখনো বইসা আছেন কেন? হুম, হুম, আ রাত ১:৩০ বাজতেছে।" হুম, হুম। পরে ওনার সাথে নিয়ে আমি বের হয়ে আসলাম। পরের দিন আ আমারে ভোর না হইতেই রাত ১:৩০ টার সময় ওখান থেকে বের হইছি। হুম, হুম, পরের দিন ভোর না হইতেই উনি আমাকে অফিসে ডাকছে। পরে আমি স্যারে বললাম যে, "ভাইয়া এরকম মানে জ্বালানো শুরু করছে। হুম, হুম। কি করা উচিত?" পরে আমি রেজিগনেশন লেটার লিখে ঐদিনই জমা দিয়ে আমি চলে আসবো। এখন আর রেজিগনেশন লেটার উনি অ্যাকসেপ্ট করেন। আচ্ছা। অ্যাকসেপ্ট করার পরে ওখানে ড্রাইভারও ছিল উনার। ড্রাইভার দেখছে বিষয়টা। হুম, তো দেখার পরে ওই ড্রাইভারের তো এগুলো মুখস্থ। উনি কার সাথে কিরকম করে বা হুম, হুম, হুম। কি। তো ওই ড্রাইভার বলল কি যে, "ম্যাডাম আপনার মাল জিনিস বের করেন আমি দিয়ে আসবো আচ্ছা, আপনারে।" তারপরে আ তাড়াহুড়ো করে আমি আমার মাল জিনিসগুলো ওনার গাড়িতে উঠাই। উনি আবার এর মধ্যে ড্রাইভারকে ফোন দিয়ে বলে কি যে, "এই আরবি যেন কোনমতেই এখান থেকে বের হইতে না পারে। ও রেজিগনেশন লেটার দিছে তো কি হইছে? ও যেন এখান থেকে বের হইতে না পারে।" হুম, হুম, তো অ্যা ড্রাইভার আবার মিথ্যা কথা বলছে। "স্যার আমি তো এখনো অফিসে যাই নাই। আমি তো অমুক জায়গায় আছি।" মানে একটা মিথ্যা কথা বলল। হুম, 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 এর মধ্যে উনি এখান থেকে বের হয়ে গেছে আমারে নিয়ে। আমারে নিয়ে বের হয়ে গেছে। এর মধ্যে ওনাকে ড্রাইভারকে কয়েকবার ফোন দিচ্ছে। "কিরে আরবি নাকি তোর সাথে বের হইছে? আর আরবির মাল জিনিস তুই বের করছিস কত বড় সাহস তোর?" হুম, 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 মানে এভাবে থ্রেট দিচ্ছে। তো আমি আবার চিন্তা করলাম যে আমার জন্য এই বেচারার তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি বললাম যে, "ভাইয়া আপনার তো চাকরি নাও থাকতে পারে। হুম, হুম, আপনি এই কাজটা কেন করলেন? আমি যেভাবেই হোক আমি দরকার হলে মাল জিনিসগুলো আনতাম না। হুম, হুম। তো ম্যাডাম আপনি চিন্তা করেন না তো এরকম বহুত থ্রেট খাইছি। এটি কোনো ব্যাপার না। আপনার একদম বাসায় পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর চলে আসবো।" তারপরে আমার আশুলিয়া বাসায় আমার মাল জিনিসগুলো পৌঁছে দিয়ে তারপরে উনি আসছে। মানে ওই একটা লোক পাইছিলাম মানে এত বড় বিপদে ওই মানুষটাকে মনে হয় যে আল্লাহ ফেরেস্তার মতো পাঠাইছে আমার কাছে। না নিশ্চয়ই, হইলে ওই ওই জায়গা থেকে বের করা খুবই টাফ। আর নিশ্চয়ই। এমনও রেকর্ড আছে উনি ধরেন উনার
কথার সাথে মিলে নাই এমন মানুষকে ওনার তো উনি খুব পাওয়ারফুল মানুষ একজন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমরা পরিবেশটা খুবই ভারী হয়ে গেছে আসলে। মানে আমি কি বলবো বলার ভাষা নেই এই পরিস্থিতিতে, বিশেষ করে এই সমস্ত ব্যাপারে। এভাবে আপনি যেভাবে আজকে খোলামেলা বললেন, এরকম ভাবে কেউ কখনো আমাকে বলেনি। বাট আমার একটা ধারণা ছিল যে আসলে আমি যেটা মিন করছি সেটাই সেরকমটাই ঘটে বা সেরকমটাই হয়। তো আজকে মানে আমার অবজারভেশনের সাথে আপনার যেই এক্সপেরিয়েন্সটা এটা হুবহু মিলে গেল আরকি। তো মানুষ আসলে যদি মন তাদের পরিষ্কার না হয়, মানুষের চরিত্র যদি ঠিক না হয়, মানুষের যদি নৈতিক জায়গা ঠিক না থাকে, তাহলে কোনো মানুষই সেফ না। বিশেষ করে মেয়েদেরকে বলব। মেয়েরা অনেক সময় অনেক অসহায়ত্বের সুযোগ তারা নেওয়ার চেষ্টা করে। তো তাদের জন্য খুবই টাফ এই সিচুয়েশন গুলো কন্ট্রোল করা। আমি যেই জায়গা থেকে আপনাকে প্রশ্নটা করেছিলাম যে কিভাবে একজন সেভ করা। তো এখান থেকে আমার মনে হয় আমার ব্যক্তিগত পরামর্শ আম একজন অভিভাবক হিসেবে যে মেয়েদের আ as soon as যখনই সে এক্সপেরিয়েন্স করবে যে তার সাথে কোনো খারাপ ঘটনা ঘটতে পারে, তখনই তার কুইট করা উচিত। সেখান থেকে চলে যাওয়া উচিত। সেটা যত মানে রেঞ্জের সেলারিই হোক না কেন বা যত কম্পেনসেশন প্যাকেজ থাকুক না কেন সেখানে, কোনো লোভে পা দেওয়া উচিত না আরকি। আল্লাহর ভয়ে থাকা উচিত, বিবেকবোধ কাজ করা উচিত এবং যাদের মধ্যে সৃষ্টিকর্তার ভয় আছে নিশ্চয়ই তাদেরকে তিনি সেভ করেন যেভাবে আপনাকে বারংবার সেভ করেছেন আরকি। ইন্টারভিউ দিতে গিয়েও অনেক সময় এরকম সিচুয়েশন ফিল করছি। মানে ইন্টারভিউ দিতে এখনকার সিচুয়েশনটা এমন হয়েছে স্যার যে কেউ জোর জবরদস্তি করে না এখন আর। হুম, হুম, হুম। কেউ এখন বলবে না যে মানে ট্র্যাপে ফেলায় না। হ্যাঁ, হ্যাঁ। ওরা নিজের উইলিংলি বলে, আচ্ছা, উইলিংলি তুমি আসো। আচ্ছা, মানে আচ্ছা। এতে কি হবে, মানে তোমার ইচ্ছাও থাকবে আমার ইচ্ছাও থাকবে, কেউ জানবে না বিষয়টা। হুম, হুম। আমরা দুজন ভালো অফার থাকবো। করে আরকি, মানে অফার করে। বিষয়টা এরকম হয়ে যায়। অফার অফার করে, করে। অফার করে। এখন এখন আর কেউ হচ্ছে ওই বাজে ইঙ্গিত করার সুযোগ নাই, কারণ এখন এই বাজে ইঙ্গিত করার পরে যে সিচুয়েশনটা হয়, ধরেন আমার কলিগ যদি আমাকে বাজে ইঙ্গিত করে আমি কিন্তু ঊর্ধ্বতনকে নির্দ্বিধায় জানাবো। হুম, এখনকার হুম, হুম। মেয়েরা কিন্তু ওরকম না যে আমি ভয় পাবো না, আমার না, না। কলিগ আমার সাথে মিসবিহেভ করতেছে অলওয়েজ দিনের পর দিন, আমি এখানে চাকরি করাটা কঠিন হয়ে যাচ্ছে। এই সিচুয়েশনটা ও যখন রেজিগনেশন লেটার দিবে তখন এটা জানাই আসবে আচ্ছা, ঊর্ধ্বতনকে। আচ্ছা, এখন এখন এজন্য কিন্তু মানে আশেপাশে থেকে ইঙ্গিত দেয় না, রাইট। ডাইরেক্ট অফার করে, এতে তুমি আসো বা থাকো, মানে এরকম আচ্ছা, বিষয়টা হয়ে গেছে এরকম। আচ্ছা। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন। আমরা একটু অন্যদিকে চলে যাই। মানে পরিবেশটা একটু ভারী পরিবেশ হয়ে গেছে। এই কথাগুলো তো আসলে কানে শুনতেও খুব খারাপ লাগে বা এটা শেয়ার করাটাও খুব ডিফিকাল্ট। বাট এটা অনেককেই উপকার করবে আমি মনে করি, বোধ করি। যে আপনার এই সিচুয়েশন গুলো যাতে শুনতে অন্য যতটুকু কেউ না খারাপ লাগে তার চেয়ে যার সাথে ঘটে সেই বিষয়টা, মানে সেই প্রত্যেকটা সেকেন্ড যখন মনে পড়ে তখন আসলে ভিতর থেকে একটা মানে কষ্ট কাজ করে যে হ্যাঁ, আমি হ্যাঁ। ওরকম সিচুয়েশনে পড়ছি। বা আবার শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে ওরকম সিচুয়েশন থেকে উঠে আসতে পারছি, অবশ্যই, আল্লাহ অবশ্যই, আমাকে সেভ, অবশ্যই। আচ্ছা, এটাও একটা ইয়া। এটা একটা তো এটা মানে সবার জন্য একটা লার্নিং এর ব্যাপার। বিশেষ করে মেয়েদের জন্য একটা লার্নিং এর ব্যাপার। আমি ক্লাসরুমে বিভিন্ন সময় বলি যে মেয়েদেরকে এই সমস্ত বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল ম্যানেজ করা উচিত। তো আমরা একটু আলাদা প্রশ্নে যাই, আমরা অন্যদিকে যাই। কারণ এটা আপনার আরো অভিজ্ঞতা আছে। আমরা যত শুনবো ততই ভারী হয়ে যাব, ভারাক্রান্ত হয়ে যাব। বাট এর মাধ্যমে যতটুকু বোঝার আমরা বুঝে গেছি যে আসলে আল্টিমেটলি কেমন পরিস্থিতি মেয়েদের জন্য জব করার ক্ষেত্রে। তো আপনি ২ টা বিষয়ে কনসেনট্রেশন করছেন আরকি, মেজর করছেন। একটা হলো ফাইনান্স আর একটা হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটার পেছনে যুক্তি কি ছিল? কেন ২ টা বিষয় আপনি করতে চাইলেন? ডিবিতে যখন পড়তাম তখন আমাদের ফিনান্স টিচার ছিল খুবই ভালো। মানে ফিনান্স টিচারের অঙ্ক যে মানে আমি খুব ভালো বুঝতাম। আচ্ছা। স্যারের স্যারকে খুব ভালোভাবে ক্যাপচার করতে হুম, পারতাম। হুম, হুম। তো আমার একটা আমি তো যেহেতু স্কুল লাইফ থেকে টিউশনি করি, হুম, হুম। তো আমি যখন বিবিএ পড়তাম তখন বিবিএ এর মাঝখানে আমাদের ক্লাসের একটা ক্লাসের মাঝখানে ১.৫ ঘন্টা পর্যন্ত গ্যাপ থাকতো। আচ্ছা। ওই ১.৫ ঘন্টায় আমি আবার বিভিন্ন টিউশনি করতাম। তো টিউশনি করতে করতে আমার একটা পরিচিতি হয়ে গেছে হুম, আমার ভার্সিটিতে, যে আরবি মানে পড়ায়। আচ্ছা। তো যেকোনো অ্যাসাইনমেন্ট হ্যাঁ, হ্যাঁ। অ্যাসাইনমেন্ট যদি ওরা না পারতো হ্যাঁ, তো হ্যাঁ। আমাকে দিয়ে করাতো, আচ্ছা। আমাকে দিয়ে করাতো। হ্যাঁ, হ্যাঁ। মানে আমি এমন এমন ডিপার্টমেন্টের স্টুডেন্ট আসতো আমার কাছে, আমি হুম, হুম। তাদেরকে কোনোদিন চিনিও না, অথচ আমাকে তারা চিনতো। আচ্ছা, আচ্ছা। তো ক্লাসের ভিতরে
আমার একটা সুনাম ছিল যে আমি ক্লাসের পড়া সবসময় ক্লাসেই শেষ করে আসতাম, কারণ আমার বাড়তি কোনো সময় ছিল না। হুম আমি হুম হুম রাত 10:30 পর্যন্ত টিউশনি করাতাম। আচ্ছা তো সবসময় ক্লাসে পড়া, সবসময় ক্লাসে চেষ্টা করতাম যে কমপ্লিট করে আসতে। হুম হুম তো আমাদের একটা হিউম্যান রিসোর্স এর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্গা দাস ভট্টাচার্য, ভট্টাচার্য স্যার উনি ছিল, হ্যাঁ উনি প্রফেসর, উনি আমাদের এইচআরএম এর ক্লাসটা নিত। ও আচ্ছা তো উনি এইচআরএম এর ক্লাস নিতে নিতে ওনার লেকচার মানে সবাই বিরক্ত হয়ে যেত, কারণ 3 ঘন্টার ক্লাস ছিল ওনার। উনি ছাড়তেন না সহজে 3 না না 3 ঘন্টারই ক্লাস ছিল, তার সেটা জায়গায় 3 ঘন্টার জায়গায় 4 ঘন্টাও হয়ে যেত। না সেটাই বললাম যে স্যার মাঝখানে স্যারকে জোর জবরদস্তি করলেও স্যার ক্লাস ছাড়তেন না আর কি, তিনি কন্টিনিউ করতেন। হ্যাঁ, তো দুর্গাদাস স্যার আমারে খুব ভালোবাসতেন। মানে কিরকম ভালোবাসতেন মানে সবসময় আমি কোশ্চেন বেশি করতাম, আচ্ছা স্যার এটা বুঝি নাই, এটা বুঝি নাই। তো আমার আমার নামই ছিল যে কোশ্চেন মেকার। আচ্ছা তো আমাকে উনি স্যার বলতো যে কিরে আজকে কি কোনো কোশ্চেন করবি না? তো আমি যেহেতু বেশি কোশ্চেন করতাম টিচারদেরকে, তাই সব স্টুডেন্টরা যে কোনো কিছু বিষয় না বুঝলে আমাকে দিয়ে বলতো কি এই তুই বল, তুই আচ্ছা কর, তুই আচ্ছা কর। আচ্ছা মানে আমাকে সবসময় খোঁচাতো যে তুই বল। তো আচ্ছা সবসময় এ, মানে ওই স্টুডেন্টরা আমার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে যে বিষয়টা না বুঝতো সেই বিষয়টা আমাকে নিয়ে বসতো, যে চল লাইব্রেরিতে যাই, লাইব্রেরিতে গিয়ে ওই এই অঙ্কটা কিভাবে করেছে হুম এইভাবে হুম বুঝাই দিত। তো ওই বুঝাই দিতে গিয়ে আমি আরো বেশি ওটা একদম মুখস্থ ঠুটস্থ হয়ে যেত। হুম হুম মানে একটা জিনিস যখন শিখবো শেখানোর পরে আরেকজনকে বোঝালে কিন্তু অনেক বিষয় ক্লিয়ার হয়ে যায়, আর ওই জিনিসটা মনেও থাকে বেশি। হুম হুম তো ফিনান্সে সবসময় আমি এ প্লাস পেতাম, আর টিচারেরও খুব পছন্দ ছিল। আমি যেহেতু এ প্লাস পেতাম তাই স্যাররা আমাকে বেশি পছন্দ করতো। আর আমাদের ইউআইটিএস এর একটা সিস্টেম ছিল যে প্রত্যেক সেমিস্টারে 4টা বিষয়ে 4টা সাবজেক্ট নিয়ে পড়তে হতো, 4টা সাবজেক্টে এ প্লাস পেলে হুম হুম পরের সেমিস্টারে 6টা সাবজেক্ট নিলেও পুরো ফুল ফ্রি। ও আচ্ছা মানে কোনো সাবজেক্টে টাকা দিতে হতো না। আচ্ছা আচ্ছা তো সেজন্য আমি একটু পরিশ্রমটা বেশি করতাম। মানে এক সেমিস্টারে আমি 4টা বিষয়ে এ প্লাস পেলে তো পরের সেমিস্টারে আমি পুরো ফুল ফ্রি পড়তে হুম পারবো। হুম হুম তো এইভাবে করে আমি আহ, প্রায় কয়টা আমার মাত্র 2টা সেমিস্টারে টাকা দিতে হয়েছে, আর বাকি সব সেমিস্টার গুলো আমি ফ্রি পড়ছি। ও গ্রেট মানে 12টার মধ্যে আমি 2টা সেমিস্টার শুধু টাকা দিছি, আর 10টা সেমিস্টারে আমি এরকম ভাবে ফুল ফ্রি করে নিছি। আচ্ছা মানে 4টা সাবজেক্ট এ প্লাস পেয়ে। বুঝতে তো পেরেছি আহ, এইভাবে আর কি ফিনান্স টিচারের সাবজেক্টটা বেশি ভালো লাগতো দেখে আমি ফিনান্সের প্রতি আকর্ষণ ছিল আমার। আর এইচআরএম এর টিচারের লেকচার আমার খুব ভালো লাগতো। অন্যদের বিরক্ত লাগতো, আচ্ছা যেহেতু 3-4 ঘন্টা ক্লাস নিত সেজন্য অনেকের বিরক্ত লাগতো, কিন্তু হুম আমার স্যারের লেকচার খুবই ভালো লাগতো। হুম মানে মনে হতো যে তিনি একটা পথ প্রদর্শকের মতো। হুম মানে উনি একটা কথা বলতো যে আমরা বয়স্করা যে পথ দিয়ে হেঁটে যাব, সেই পথ দিয়ে যদি কোনো পাথর বা কোনো কণা পড়ে থাকে হুম সেটা আমরা তুলে তুলে নিয়ে যাব। এর মানে কি, তোমরা যারা পিছনে আসবে তারা যেন স্মুথলি হাঁটতে পারো। হুম আমরা সেই ইট গুলো উঠে নিয়ে যাব, আর তোমরা যেন পিছন দিক দিয়ে এসে স্মুথলি হাঁটতে পারো। সেজন্য আমরা বয়স্করা তোমাদেরকে কি করি, সেভ করি। রাস্তার যত মানে অবস্টেকেল আছে সেগুলো আমরা তুলে ফেলে দিই। গ্রেট তো ফিলোসফি আহ, হ্যাঁ, এই কথাগুলো আমার খুব ভালো লাগতো, মানে আমার জীবনের সাথে মনে হয় যেন মিলে যেত। আচ্ছা আমি একটু স্যারের তো ব্যাপারে একটু বলি, আপনাকে থামিয়ে বলি। দুর্গাদাস ভট্টাচার্য স্যার ঢাকা ইউনিভার্সিটির কয়েকবার ডিন ছিলেন। স্যার একটা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, চেয়ারম্যান, পাশাপাশি স্যারের অনেক জায়গায় স্টেক আছে, দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ান। তিনি বাংলাদেশের ম্যানেজমেন্টের বা বিজনেস ফ্যাকাল্টির একজন বটগাছ। স্যারের সাথে আমার খুব আর্লি স্টেজে ক্যারিয়ারের স্যারের সাথে পরিচয় হওয়ার ফলে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। পাশাপাশি তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। বিশেষ করে যেটা বললাম, স্যারের যে একটা ইউনিভার্সিটি ছিল, ইউনিভার্সিটির যখন নিয়োগ হতো, ওই নিয়োগ বোর্ডগুলোতে স্যার কেন জানি আমাকে ডেকে নিতেন আরকি। মানে আমাকে একজন জুনিয়র কলিগ হিসেবে তিনি সেখানে বসিয়ে রাখতেন। তার বোর্ড মেম্বাররা থাকতো, অন্যান্য টিচাররা থাকতো। তো আমাকে তিনি রাখতেনই। প্রত্যেকটা বোর্ডেই স্যার আমাকে রাখতেন। যে মোল্লা সাহেব আপনি এখানে বসে থাকবেন, আপনি কোশ্চেন করবেন।
তো আমি হচ্ছে নিয়োগ বোর্ডে থাকতাম, নিয়োগ বোর্ডে কোশ্চেন করতাম স্যারের ইউনিভার্সিটির জন্য রিক্রুটমেন্টের প্রসেসে। তো আপনি যেটা বললেন যে স্যার যে কথাটা বলছেন আপনাদের, যে যারা বয়স্ক, যাদের বয়স হয়েছে বা যারা জ্ঞানী গুণী, তাদের কাজ হচ্ছে এই যে জরা, জীর্ণতা, অবস্ট্যাকলস, ব্যারিয়ার গুলোকে সরিয়ে দেওয়া, যাতে করে তার পেছনে তার যারা ফেলোস আছে, তার যারা পেছনে আছে, তারা যাতে মসৃণ পথ পায় আর কি। তো এটার ফলে আহ, যেটা হয়, যারা পরবর্তী প্রজন্ম, সেই প্রজন্মরা ভালো একটা পরিবেশ পায়। তো এই ধরনের মানুষগুলোর ফিলোসফি এরকমটাই আর কি। তাদের সাথে চললে ফিরলে, বসলে, কথা বললে, সময় কাটালে প্রত্যেকটা মুহূর্ত মনে হয় যে আপনি শিখছেন আর কি। আহ, সেটা যে হ্যাঁ, আপনার একাডেমিক পড়াশোনা হতে হবে তা না, প্রত্যেকটা সময় মনে হবে যে আপনি শিখছেন। তো এটা বড় একটা প্রাপ্তি আমার জন্য, এবং আপনারও সৌভাগ্য হয়েছে স্যারের ক্লাস করার। তো আমি যদিও ক্লাস করার সুযোগ পাইনি, বাট স্যারের সাথে মেশার সুযোগ হয়েছে খুব ক্লোজলি। সেই কারণে জানি। আর খুবই জলি মাইন্ডের একজন মানুষ, অতি বিনয়ী, ভদ্র, নম্র একজন। আসলে বড় মানুষ যদি হতে চায় কেউ, তাহলে এই সমস্ত মানুষগুলোর যে আদর্শ বা এই সমস্ত মানুষগুলো যেভাবে জীবনযাপন করেন, তাদের এই বিষয়গুলো ফলো করা উচিত আর কি। কতটা বিনয় প্রদর্শন করা যায়, কতটা মানুষকে ভালোবাসা যায়, মানুষের জন্য চিন্তা ভাবনা করা যায়, কিভাবে নিজেকে আত্মনিয়োগ করা যায় ভালো কাজের পথে। হ্যাঁ, আপনার ওই দুইটা দিক আমরা কিন্তু দেখতে পেলাম অলরেডি। আপনি একটা দিক অন্ধকার দিক বললেন, আর একটা দিক ভালোর দিক বললেন। তো সমাজে এখনো এমন এমন মানুষ আছে যাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হই, যাদের কথা শুনে আমরা বিস্মিত হই, যাদেরকে অনুসরণ করে আমরা আপ্লুত হই বা তাদের মতো হতে চাই। সেই সমস্ত মানুষগুলো কিন্তু এখনো আমাদের সমাজে আছে। এজন্য সমাজ টিকে আছে। অন্যথায় যে অন্ধকার দিকগুলো আমরা দেখতে পাই, সেগুলো যদি ছড়িয়ে যেত এতটা, তাহলে সমাজ হয়তোবা বিলীন হয়ে যেত বা ধ্বংস হয়ে যেত আরকি। তো যাই হোক, আমি বুঝতে পারলাম যে আপনি কেন এইচআরএম এবং ফিনান্স নিয়েছিলেন আরকি। এটা আমার তো বিবিএ তে থাকতেও আমি হচ্ছে এইচআরএম টা মেজর করতে চাচ্ছিলাম, মানে আচ্ছা, ওই স্যারের জন্য। স্যারের জন্য। আচ্ছা, স্যারের সাবজেক্ট গুলো ভালো লাগতো, এজন্য চাইছিলাম যে এইচআরএম টা আমি বিবিএ তেও মেজর করবো, কিন্তু আচ্ছা। তখন আসলে বিবিএ তে একটাই মেজর করা যেত, হ্যাঁ, হ্যাঁ। দুইটা মেজর করা আচ্ছা। যেত না। যার মাস্টার্সে আপনি কারণে তার আমি মানে নিতে পারিনি হুম, মাস্টার্সে আপনার ২ টা নেওয়ার সুযোগ ছিল বলে পরবর্তীতে। নিয়েছেন। আচ্ছা, এখন আপনি শুরুর দিকে একদম একটা কথা বলছিলেন যে যারা জব লাইফে নিউলি অ্যাপয়েন্টেড হন, তাদের জন্য কম্পিউটার লিটারেসিটা অত্যন্ত সিগনিফিক্যান্ট বা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এবং আপনি নিজেই বলছিলেন যে আমি এমএস এক্সেল ভালো পারতাম। এর জন্য আমাকে অনেকে পছন্দ করতো, আমার সুপিরিয়ররা আমাকে পছন্দ করতেন, আমার বসরা আমাকে পছন্দ করতেন, আমি কাজ বুঝতাম। তো এই ছোট ছোট স্কিল, বিশেষ করে মাইক্রোসফট অফিসের মধ্যে আমরা দেখি যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, আউটলুক, এই সমস্ত কাজগুলো বা ছোটখাটো কাজ, যেমন আমি বলতে পারি ইলাস্ট্রেটর, ফটোশপ, এই ধরনের ছোট ছোট কাজ আর কি, যেগুলো বিভিন্ন সময় লাগে। তো এটা এটা কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষের জন্য, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য যারা কিনা নতুন করে জবের জন্য সার্চ করছে, অথবা তারা নিউলি কোনো কোনো ভ্যাকেন্সিতে তারা প্রবেশ করবে, তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট এই কম্পিউটার লিটারেসিটা? হ্যাঁ, আমি যেটা বলবো যে কম্পিউটার শেখার কোনো বিকল্প নাই, বিশেষ করে এক্সেল এর কাজ। হুম, যারা হুম, অফিসিয়াল কর্পোরেট লেভেলে জব করবে তাদের জন্য এক্সেলটা মাস্ট। এবং হুম, হুম, এক্সেল কিন্তু একটু জিনিস না, এখানে কিন্তু অনেক বেশি পরিসর, মানে হুম, 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 এক্সেল এর ভিতরে এমন কোনো পয়েন্ট নাই হুম, হুম, যেটা দিয়ে আপনি কিছু করতে পারবেন না। মানে প্রত্যেকটা বিষয়ে এক্সেল এর কিন্তু অনেক ফাংশন। হুম, হুম, এখন এত ফাংশনটা আসলে শেখা মানে টাফ, হুম, খুবই টাফ। হুম, হুম, কিন্তু যতটুকু দরকার ততটুকু আমার মনে হয় সবারই শিখে নেওয়া দরকার। হুম, হুম, এটার কোনো বিকল্প নেই, মানে এটা মাস্ট, শিখতেই হবে। হুম, হুম, তারপরে আবার গুগল শিট আছে, এখন তো নতুন নতুন অনেক কিছু বের হুম, হচ্ছে। হুম, গুগল ওয়ার্কশিট, স্প্রেডশিট, হুম, হুম, এগুলোতেও আহ, কিছুটা ধারণা থাকা উচিত। আমার মনে হয় যে এক্সেল এর প্রতি যাদের মানে খুব ভালো ধারণা আছে, হুম, হুম, তাদের অন্যান্য জিনিসগুলো পানি ভাতের মতো লাগবে। আচ্ছা, মানে ওইগুলো আসলে কিছুই না, এক্সেল যে পারে সে তার কাছে ওগুলো আসলে কিছুই না। আচ্ছা। বটম তো লাইন, বটম লাইন আমি হচ্ছে যে এটা মানে আপনার পরবর্তীতে, দরকার, মানে এটা খুবই দরকার, তাই তো? অবশ্যই দরকার, এটা কোনো বিকল্পই নাই। এটার কোনো বিকল্প নেই। যে আচ্ছা, আপনি এটা না শিখে কোনো জায়গায় মানে স্মুথলি কাজ করবেন, এটা পারবেন না, এটা কখনোই আচ্ছা, সম্ভব না। আচ্ছা, আচ্ছা। আর কর্পোরেট লেভেলে যারা জব করে তাদের আমি বলবো যে এক্সেলটা অবশ্যই শিখে নিবেন। হুম, হুম, আর সবচেয়ে বড় কথা, আপনাকে হজবরল কাজ দিবে। আচ্ছা,
যেমন আমি আহ, মানে কামার প্রেসে ঢুকছিলাম কিন্তু এইচআর এন্ড অ্যাকাউন্টসে, কিন্তু আমার মেইন কাজ দিছি কস্টিংটা। আচ্ছা। এই যে হজবরল কাজ, মানে টাস্ক অনুযায়ী আপনার কাজ করে নেওয়াটা। হুম এখন আপনার সুপিরিয়র আপনাকে ধরেন বললো যে এই কাজটা করে দাও, হুম হুম আপনি যখন বলবেন যে এই কাজটা তো আমার ডেসিগনেশনের সাথে মিলে না, হুম হুম। কিন্তু আমি কি করব না, এটা বলা যাবে না। আচ্ছা। যে কোনো কাজ দিলেই আপনাকে সেটা উইলিংলি করতে হবে, এতে কিন্তু আপনার নলেজ বাড়ছে, হুম হুম আপনি হুম। কিন্তু ওনার স্কিল কাছে ডেভেলপ ভালো হচ্ছে। হচ্ছেন এবং আপনি কাজটা শিখতে পারছেন। ডেফিনেটলি। এখন আমি যদি বলতাম যে আমি তো অ্যাকাউন্টস এর বা এইচআর এর কাজ করতে আসছি, আমি হুম কস্টিং কেন শিখবো, হুম হুম এই কথা বললে কিন্তু আমি তার কাছে যে ওই যে প্রথম দিন যে এমডি স্যার আমার জবাবটা দেওয়াতে সে নেগেটিভ ধারণা করছিল, হুম। সেই নেগেটিভ ধারণাটা আরো বেড়ে যেত যে এই আচ্ছা। মেয়ে তো বেশি ইগোইস্ট, হুম এর হুম সাথে হুম তো কোনো কাজই করবে না। হুম হুম। আমাকে কিন্তু শুধু কস্টিং এর কাজ না, আরো ওই প্রিন্টিং শিট কিভাবে করে, তারপরে হচ্ছে প্রিন্টিং শিট প্রুফ কিভাবে তৈরি করে, এক জায়গায় পাঠাতে গেলে যে স্যাম্পল কিভাবে তৈরি করে, এই সব কিছুই কিন্তু আমাকে শিখাইছে। তো আমি কিন্তু এগুলো আমার কাজের ভিতরে পড়ে না, কিন্তু তারপরে আমি কিন্তু এই কাজগুলো করছি। মানে আচ্ছা। যে কাজই বলতো আমি কিন্তু করে ফেলছি, মানে ওকে উইলিংলি। ওকে তাতে তাদের সাথে আমার বন্ডিংও ভালো হয়েছে এবং আমার কাজটাও শেখা হয়েছে। ওকে। তো আমি বলবো যে কর্পোরেট লেভেলে জব করতে গেলে মানে এই মন মানসিকতা রাখা যাবে না যে আমি যতটুকু মানে আমার কাজের জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে হুম অতটুকুই করব। হুম হুম এর বাইরে যদি আমার রিপোর্টিং বস মানে অন্য কাজ করতে বলে, হুম হুম। সেক্ষেত্রে আমি না করে দিব এর উপর। বা আমি যদি প্রথম দিনই অ্যাটিটিউড দেখাই, তাহলে মনে হয় পরবর্তীতে আমাকে বলবে যে না আমি আসলে ওরকম টাইপের মেয়ে না যে যাকে দিয়ে তা যা তা করানো যায়, এরকম যেন মনে না করে, এইটা করা যাবে না। রাইট। আচ্ছা, এটা করা এখন যাবে না। আমি একটা আপনাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে আমার আরো একজন স্টুডেন্ট আছে, অনেকেই আছে, তার মধ্যে মেনশনেবল এই মুহূর্তে মনে পড়ছে লায়লা নাজনীন। উনি আছেন বসুন্ধরা গ্রুপের স্টার সিনেপ্লেক্স এর উনি এইচআর এন্ড অ্যাডমিন হেড, এইচআর অ্যাডমিন এর হেড। তো লায়লা নাজনীন এবং আপনি, আপনারা দুজন কর্পোরেট লেভেলে উঁচু স্তরে আছেন আর কি। তো আপনার কাছে প্রশ্নটা, ওনাকে কখনো ইন্টারভিউ করলে আমি জিজ্ঞেস করব। তো আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, উন্নত দেশগুলোতে ছেলেমেয়েরা লেখাপড়া করার পাশাপাশি তারা জব করে, তাদের জন্য একটা স্লট থাকে বা একটা সময় নির্ধারিত থাকে, সেই সময় তারা কাজ করে এবং যেখানে তারা কাজ করে সেখানে ভালো পেমেন্ট করে বা তারা পেইড জব করে। বাট আমাদের দেশে ইন্টার্নশিপ করতে গেলেই ছেলেমেয়েরা সুযোগ তো পায় কম, যাও পায় তাদেরকে পে করা হয় না, অনেক ক্ষেত্রে অনেকেই পে করে না বা অনেক প্রতিষ্ঠানই পে করে না। তো সেক্ষেত্রে আপনারা এই উঁচু স্তরে থেকে, বিশেষ করে টপ লেভেল ম্যানেজমেন্টে থেকে, আপনাদের এই ব্যাপারে ধারণা কি? আপনারা কেন করছেন না? মানে ছেলেমেয়েরা পড়াশোনা করবে, পাশাপাশি জব করবে, স্কিল ডেভেলপ করবে। শুধুমাত্র থিওরি দিয়ে তো আসলে ভালো কিছু অর্জন করা সম্ভব না, প্র্যাকটিক্যাল নলেজ যদি না থাকে। তো শুরুতেই যদি প্র্যাকটিক্যাল নলেজটা দেওয়া যায় প্রাতিষ্ঠানিকভাবে, থিওরিটা যদি সেখানে সে এপ্লাই করতে পারে, তাহলে তো সে ভালো একটা হিউম্যান রিসোর্স হিসেবে ডেভেলপ করতে পারে। এই বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ, এই কোশ্চেনটা আমাকে যখন ইন্টারভিউতে আমাকে মানে একবার করা হয়েছিল যে আপনার তো জব এক্সপিরিয়েন্স নাই। প্রথম যখন আমি জব নিতে যাই হুম তখন, স্যার আমাকে যদি জবই না দেন তাহলে আমার এক্সপিরিয়েন্সটা হবে কোথায়? হুম হুম তখন আমি ওনাকে এইভাবে কোশ্চেনটা করছি, তো এই কোশ্চেনটা ওনার ভালো লাগছে। হুম তো সেজন্যই আমাকে হচ্ছে ব্যাংকে, ওই যে মার্কেটাল ব্যাংকে নিয়োগ দিয়েছিল হুম হুম স্যার। তো উনি আমাকে এভাবে বলছিল যে আপনার তো কোনো জব এক্সপিরিয়েন্সই নাই, আপনি কি অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপনি তো মাত্র ইন্টার পরীক্ষা দিয়ে আসছেন। হুম হুম মানে এভাবে কোশ্চেন করছে। তো আমি বললাম যে স্যার আমার যদি আপনি জবই না দেন, আমার যদি কাজ করার সুযোগই না দেন, হুম আমি কাজটা শিখবো কোথায়? হুম হুম এখন ইন্টার্ন ইন্টার্ন যারা, আমি যখন আহ নিটল মোটরসে বিবিএ তে আমি থিসিস পেপার করছি, নিটল মোটরস লিমিটেড, হুম হুম ওখানে আমি টাটা গ্রুপে অ্যাকাউন্টসে আমি ইয়ে করছিলাম, ইন্টার্নি করছিলাম। হুম তো প্রথমে ওরা বলছিল যে আমাকে 10-12 হাজার টাকা দিবে, মানে হুম ইন্টার্ন হুম হুম। শেষ করার পরে, কিন্তু তারা একটা টাকাও দেয়নি আমাকে আচ্ছা নিটল মোটর থেকে। তো এটা হচ্ছে ওনাদের একটা, কি বলবো, আহ, ছোট মন মানসিকতার প্রকাশ পাইছে এখানে। আচ্ছা, মানে সেক্ষেত্রে আপনি আমাদের আপনি তো এখন একটু হায়ারার্কিতে উপরের লেভেলে আছেন, বা যারা আপনারা আছেন, আপনারা কি প্রয়াস করছেন যে আপনাদের প্রতিষ্ঠানে যদি কেউ ইন্টার্নশিপ করতে চায় করতে পারবে এবং তাদেরকে পে করবেন, এই ধরনের মানে কি আপনাদের চিন্তা ভাবনা আমাদের আছে? এখানে অলরেডি 2টা ছেলে ইন্টার্নি করতে আসছে, হুম হুম 2টা ছেলে অলরেডি ইন্টার্নি করতে আসছে এবং
আমরা মানে এইচআর থেকে অলরেডি ডিসিশন আগেই নিছি যে ওনারা যখন ইন্টার্নি করবে 3 মাস, প্রত্যেক মাসে ওনাদেরকে 12,000 টাকা করে স্যালারি দেওয়া হবে গ্রেট গ্রেট। এবং পরবর্তীতে ওনাদের যদি ওই 3 মাস কাজ করার পরে যদি ওই সেক্টরে ওনাদের এক্সপিরিয়েন্সটা ভালো দেখা যায়, হুম যে না উনি এই কাজটা স্মুথলি করতে পারতেছে, হুম বা হুম হুম অনেক ছেলেরাই আছে কিন্তু মানে ইন্টার্নিরে কোনো পাত্তাই দেয় না, গুরুত্ব দেয় না। মনে করে যে কোনোভাবে এটা 3 মাস পার করে গেলে আমি একটা নিউ মার্কেট থেকে থিসিস পেপার বানাই নিব বা হুম শেষ। হুম হুম এটা কিন্তু অনেকেই মনে করে, কিন্তু আমাদের যে এখানে যে 2টা ছেলে ইন্টার্নি করতে আসছে দেখলাম যে ওরা কাজের ক্ষেত্রে যে ভাইজারদের সাথে খুব ভালোভাবেই কাজ হুম করতেছে। হুম। তো আমি আবার আমার রিপোর্টিং বস আবির স্যারকে বললাম যে স্যার যদি ও ভালো কাজ করে তাহলে ও জবের অফার করবেন, আচ্ছা, যদি ওরা ইন্টার্নির পরে এখানেই জব পায় তাহলে তো আরো ভালো। অবশ্যই। তাহলে ওরা যখন হচ্ছে থিসিস পেপারটা বানাবে হুম তখন কিন্তু ওদের নিজেদের এক্সপিরিয়েন্সটাও অ্যাড করবে। হুম হুম। এমন না যে নিউ মার্কেট থেকে শুধু মুখস্থ কথাবার্তা দিয়ে থিসিস পেপার বানাই দিল, আচ্ছা সেটা না। আমরা আচ্ছা। কিন্তু অলরেডি ওদের কিন্তু 2 মাস প্রায় শেষ, আর 1 মাস আছে, এরপরে কিন্তু ওদের জবের অফার করা হবে। আর আমাদের এমডি স্যারও এই ক্ষেত্রে হচ্ছে খুব ভালো, হুম যে হুম যে কোনো নিউলি মানে ছেলেমেয়েরা যখন আসে এখানে, হুম আর হুম আমাদের প্রিন্টিং প্রেসে কিন্তু বেশিরভাগই কম বয়স, হুম 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 খুব বেশি বয়স নেওয়া হয় না, কারণ চোখের পাওয়ার ভালো লাগে হুম এখানে, হুম হুম প্রত্যেকটা অক্ষর দেখতে হয়। সেজন্য বাচ্চারা বেশিরভাগ যারা মানে রানিং স্টুডেন্ট হুম হুম। তাদেরকে সুযোগটা বেশি দেয় আমাদের ও, এমডি স্যার। আচ্ছা চেয়ারম্যান স্যারের কথা জানি না, কিন্তু এমডি স্যারটা খুবই বিচক্ষণ। আচ্ছা আমাদের এমডি স্যারটা খুবই বিচক্ষণ, আর ওনার ব্যবহারও অনেক ভালো, আচ্ছা। সেক্ষেত্রে ওনার আপনারা কথাবার্তা অনেক বেশি। চেষ্টা করছেন। তো আমার আমার আপনাদের কাছে আমি প্রায়শই আপনার কাছেও আমি অনেক সময় আমার যারা স্টুডেন্ট আছে বা কেউ যখন জবের ব্যাপার বলে আমি আপনাকেও রেফার করি, অথবা ওই যে লাইলা নাজনীনকে বললাম, নাজনীনকেও আমি কিছু স্টুডেন্টকে রেফার করেছি যে জবের ব্যাপারে। তো আমার আসলে টার্গেটটা কি বা আমার লক্ষ্যটা কি, যে এই ছেলেমেয়েগুলো যারা বের হবে ইন্টার্নশিপ পিরিয়ডে, তারা যদি কোথাও একটা অ্যাটাচমেন্ট পায়, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট, তাহলে তাদের পরবর্তী জীবনে কর্মক্ষেত্রে গিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। উন্নত দেশে যেটা গ্রাজুয়েশন লেভেল থেকেই তারা জব করে নির্দিষ্ট টাইম 4 ঘন্টা ডেইলি করে, মাস্টার্স লেভেল আর একটু বেশি করে, 6 ঘন্টা করে বা 8 ঘন্টা করে। তো এভাবে যদি আমাদের এখানে স্কোপ তৈরি হয়, তাতে করে আমাদের প্রোডাকশন বাড়বে, আমাদের জিডিপি বাড়বে। তো সেটা আপনারা যারা উপরের লেভেলে আছেন তাদেরকে একটু এগিয়ে আসতে হবে। পলিসি মেকিং এ আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে যে না, আপনাদের যারা ওনার বা যারা চেয়ারম্যান, ডিরেক্টরস, ওনাদের সাথে ওনাদেরকে কনভিন্স করতে হবে যে স্যার আমরা এই ছেলে-মেয়েগুলোকে যদি ইন্ডাস্ট্রি অ্যাটাচ করতে পারি তাহলে ওদের যে নলেজ গুলো সেটা আমরা এপ্লাই করতে পারবো। পাশাপাশি এখানে আমাদের উৎপাদনশীলতা বাড়বে। যেটা আপনি বললেন আপনাদের প্রতিষ্ঠানে অনেক ইয়াং ছেলেমেয়ে। ইয়াং ছেলেমেয়ে মানে কি, তাদের হচ্ছে তাদের মধ্যে এনার্জি অনেক বেশি থাকে, হাই থাকে। এবং তারা অনেক আগ্রহী থাকে কাজ করতে। তাদের কাছে কাজটাকে নতুন অনেক একটা তাকে প্রমাণ করি। এনজয় এনজয় করে করে, হ্যাঁ, কাজটা এনজয় করে, কিন্তু নিজেকে বয়স্ক প্রমাণ করি। মানুষরা মানে পেটের দায়ে করে। রাইট। তারা বাধ্য হয়ে করে। ওরা হ্যাঁ, ওরা আনন্দের সাথে করে। ওরা নিজেকে প্রমাণ করার চেষ্টা করে। যেটা ওই যে আপনি বললেন যে আমি নিজেই প্রমাণের শুরুতে, চেষ্টা করে খুব ভালো। হ্যাঁ, যে আমি পারি, এমনও হয় যে আমি ক্যাপাবল। প্রত্যেকটা কলিগের মধ্যে প্রতিযোগিতা লাগে যে তোমার চেয়ে আমি বেশি হ্যাঁ, প্রোডাকশন হ্যাঁ, হ্যাঁ। বেশি দেখাবো, ইয়াং এই ব্লাড এরকমই। প্রতিযোগিতাটা। ইয়াং ব্লাড এরকমই। তারা সবসময় চায় যে নিজেকে জাহির করা, নিজেকে হাজির করা, নিজেকে ক্যাপাবল হিসেবে ডিসপ্লে করা। এটা ওরা চায়। তো এইজন্য এটা খুবই ভালো উদ্যোগ আপনাদের প্রতিষ্ঠানের থেকে, যারা ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট আছেন। আপনাদের উচিত অবশ্যই ইয়াং যারা আছেন, বিশেষ করে যারা এই ইন্টার্ন পিরিয়ডটা থাকে বা তারও আগে থেকে যদি সুযোগ দেওয়া যায়। বিশেষ করে আমি যেহেতু ট্যুরিজমের দায়িত্বে ছিলাম, ট্যুরিজম থেকে কিন্তু আমরা ছেলে-মেয়েদেরকে ফার্স্ট সেমিস্টার পার করে সেকেন্ড সেমিস্টারে যেতেই তারা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট হয়ে যায়। আমাদের এখানে যে 5 স্টার হোটেলগুলো আছে বা অন্যান্য 3 স্টার হোটেলগুলো আছে, বা ট্যুরিজম রিলেটেড যেই অ্যাক্টিভিটি গুলো প্রতিষ্ঠানগুলো আছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা তাদেরকে অ্যাটাচ করে দিতাম এবং তারা সেখানে কিন্তু কাজ করত বা এখনো করেন। তো সেটা কিন্তু একটা ছিল ওই স্পেশালাইজড একটা কোর্সে। বাট এটা আমার মতে প্রত্যেকটা কোর্সেই হওয়া উচিত, যে সেই রিলেটেড যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে বা একটা প্রতিষ্ঠানে তো নানা ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্ট গুলোতে যাকে যেখানে প্রয়োজন তাকে সেখানে একটু সুযোগ করে দেওয়া। তো আমি আশা করব আপনার প্রতি, এবং লায়লা নাজনীন যদি দেখে থাকেন তাকেও বলবো যে আপনারা করেন আমি জানি বা চেষ্টা করেন, বাট এটা একটু ম্যাসিভ স্কেলে, লার্জ স্কেলে করা দরকার, বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও এটা উচিত যে যারা ইয়াং
তাদেরকে একটু এখানে ইনক্লুড করা, তাদেরকে সুযোগ দেওয়া। এর ফলে তাদের থিওরি এট দ্য সেম টাইম তাদের যে অ্যাপ্লিকেশন ইন জব ফিল্ড যেটা ডিরেক্টলি তারা শিখতে পারবে, সেখানে তারা আবার সেটা অ্যাপ্লাই করতে পারবে। তো এতে করে আমাদের যে হিউম্যান রিসোর্সের কথা আমরা বলি, মানব সম্পদ, এই মানব সম্পদ তৈরি হতে সহায়তা করবে। আচ্ছা, এই প্রশ্নটা আমরা শেষ করলাম। এরপরে আমি যেটা একটু জানতে চাইবো আপনার কাছে, আপনি শুরুতেই একটা কথা বলছিলেন উম, যে মেয়ে মানুষ, তো এই যে একটা মেয়ে মানুষ আমাদের সমাজের একটা ট্যাবু কাইন্ড অফ, যে মেয়ে মানুষ পারে না, পারবে না, মেয়ে মানুষকে দিয়ে হবে না, হ্যাঁ মেয়ে মানুষ দুর্বল, নানা ক্ষেত্রে আমরা দেখি। তো এই ট্যাবুটা কিভাবে আমরা দূর করতে পারি? আমরা তো এখন অনেক আধুনিক যুগে বসবাস করি, সবার হাতে মোবাইল ফোন, ইন্টারনেট। তারপর এই যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে আপনার ফিয়ন্সি তাদের ফ্যামিলি থেকে বলছে যে না, চাকরি করে কি হবে, অথবা তুমি পড়াশোনা করছো, তুমি সংসার করো, অথবা তাদের অর্থকড়ি অনেক বেশি আছে, সুতরাং তোমার কোনো কিছু ওরকম লাগবে না। তো তারা এডুকেটেড ফ্যামিলি, তারপরেও বলছে যে মেয়ে মানুষ কি দরকার। তো এই বিষয়গুলোকে কিভাবে, আমাদের সমাজে এখনো আছে, তো কিভাবে আমরা এগুলোকে ব্রেক করতে পারি, কিভাবে ভাঙতে পারি, কিভাবে কনসাস করতে পারি মানুষকে আরো? হচ্ছে ছেলে মানুষের মন মানসিকতা চেঞ্জ করা। রাইট। এখন ছেলে মানুষ যদি মনে করে যে আমরা মেয়েদের চেয়ে অনেক বেশি পারি, হুম হুম মেয়েরা তো কিছুই পারে না। হুম আমার মানে একটা ফ্রেন্ড ছিল, হুম হুম, ও হচ্ছে বাইং হাউসে জব করতো। আচ্ছা তো ও বাসায় এসে বলতো যে এই মেয়ে মানুষ তো কোনো কাজই করে না, আচ্ছা এভাবে বলতো। আচ্ছা। মেয়ে মানুষ তো কোনো কাজই করে না, হ্যাঁ। খালি কি আবল তাবল একটা রিপোর্ট তৈরি করে হুম। দেখাই দিতে পারলেই হয়েছে, তারপরে সবগুলো কারেকশন আমার করতে হয়। আচ্ছা। মানে কোনো মতে রেডি করে দেয়, হুম। আর বাকি সম্পূর্ণ ফিনিশিং করতে হয় মানে ওই ফ্রেন্ডের, মানে ওই ছেলেটার। আচ্ছা। তো সেইভাবেই ও মেয়েদেরকে ট্রিট করে। তো হুম আমি বলবো যে মেয়ে মানুষকে অবশ্যই ক্যাপাবল হতে হবে। হুম হুম আমি যে একটা ছেলের চেয়ে বেশি পারি, হুম আপনি হুম কিন্তু হুম স্যার একটা কথা বলছিলেন হুম যখন আমি মানে 4 আউট অফ 4 পাই, হুম হুম তখন কিন্তু আপনি ক্লাসে বলছিলেন যে এইবারও কিন্তু মেয়েরাই আগায় যায়, হুম তোমরা হুম ছেলেরা তো মেয়েদের থেকে আগাইতে পারো না। তো পুরা ভার্সিটির মধ্যে আমি আর দোলন আপু, হুম হুম এই দুজনই মানে গোল্ডেন এ প্লাস পাইছি, হুম আর হুম। সব কেউই মানে গোল্ডেন পাইনি। আপনারা গোল্ড তো মেডেলিস্ট তাই না? এরকম ভাবে আপনাদের কনভোকেশনে তো হুম, আপনাদের গোল্ড মেডেলিস্ট আছে। হ্যাঁ, তো এরকম মানে হতে হবে যে মেয়েরা কেন পারবে না। আর আপনি তো জানেন যে স্যার, আমি যে নোট তৈরি করতাম সেই নোট সবাই নিত, হুম হুম এমনকি নকলও করতো আমার নোট দিয়ে। আপনি কিন্তু হাতের লেখা দেখে ধরে ফেলতেন যে হুম এটা হুম আরবির নোট। হুম 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 তো মেয়ে মানুষ কেন পারবে না? মেয়ে মানুষকে আসলে শেখার আগ্রহটা বেশি হুম থাকতে হুম হবে। হুম হুম আর একটা ছেলে মানুষের চেয়ে কিন্তু একটা মেয়ে মানুষ কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বলেন, যেকোনো কাজের ক্ষেত্রে বলেন, মনোযোগটা বেশি রাখে। হুম 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 মেয়ে মানুষেরই তো ধৈর্যটা বেশি। হুম হুম তো এটাকে ভালো কাজে লাগাতে হবে। হুম হুম মানে আমি যে পাশের কলিগের সাথে কাজ করতেছি, ওই কলিগ যেখানে পারতেছে না, সেখানে যখন আমি ওকে পারার জন্য হেল্প করব, হুম তখনই কিন্তু ওই ছেলেটা আমাকে সম্মান করবে। হুম 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 বলবে যে না, এর কাছে গেলে আমি হেল্পটা পাবো, বা আমি একটা জিনিস পারতেছি না, ও আমাকে শিখাই দিতে হুম পারবে। হুম তো এই ছেলে মানুষের মেয়ে মানুষের কাছ থেকে শেখার এই মন মানসিকতা যখন হবে, তখনই ওই মেয়েটা সাকসেস। হুম 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 তখনই আমি বলবো যে ওই মেয়েটা তখনই ওইখানে মানে বুঝতে পারবে যে না, আমিও কিছুটা হলেও পারি। মানে হুম হুম সব পারি তা বলবো না, কিছু হলেও ওর কাছ থেকে বেশি পারি। হুম 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 এটা মানে সবচেয়ে বড় কথা, মেয়ে মানুষকে ক্যাপাবল হতে হবে, ক্যাপাবল হতে হবে, যে কোনো নিজেকে বিষয়ে তৈরি দক্ষ করতে হতে হবে, হবে। নিজেকে তৈরি করতে হবে, হ্যাঁ, তাই না? দক্ষ হতে হবে। দক্ষ হতে হবে, রাইট। আচ্ছা, এখন একটা বিষয় আমি একটু জাস্ট বলি। দক্ষতার কথা আপনি বললেন, যেমন আপনি একটা জায়গায় বলছিলেন যে আপনার হাতের লেখা খুবই সুন্দর, পাশাপাশি আপনি খুব কুইক রাইটার, খুব দ্রুত লিখতে পারেন। এরকম ছোট ছোট যে কিছু কিছু দক্ষতা আছে, এই দক্ষতাগুলো একজন মানুষ, একটি মেয়ে কিভাবে ডেভেলপ করতে পারে? কোন বিষয়ে আগ্রহ বেশি, হুম হুম সে যেকোনো মানে আমি কিন্তু আমার ভাই আর আমি আমার 2 ভাই আর আমি যখন পড়াশোনা করতাম, তখন বাবা কিন্তু সবসময় মেয়েদের পড়াশোনার বিরুদ্ধে ছিল। হুম কখনোই মানে চাইতো না যে আমরা মেয়েরা মানে বেশি পড়ি। আমার ভাইরা যদি 2টা ক্যালকুলেটর চাইতো, 2টাই এনে দিত। হুম হুম আর আমার বড় ভাইয়ের টেবিল ছিল আলাদা, আমার ছোট ভাইয়ের টেবিল ছিল আলাদা, কিন্তু আমার জন্য কোনো টেবিল ছিল না। আচ্ছা। আমার কি করতাম, বারান্দায় গিয়ে হুম হুম লাইট জ্বালায় পড়তাম। তো আচ্ছা। যে বাবা সবসময় মানে
মেয়েদের পড়াশোনার বিরুদ্ধে ছিল। তো আচ্ছা। আমি কি করছি, আমার ভাইরা যখন মানে একটা খাতা শেষ করতে পারতো না, হুম, হুম। আমি কিন্তু ওদের সাথে প্রতিযোগিতা করে ৩টা খাতা শেষ করে ফেলতাম। আচ্ছা। তো আমার মা বলতো যে ওর খাতা কিনতে কিনতে হুম, আমার হুম। টাকা শেষ, হুম, হুম। মানে এরকম কথা বলতো। হুম, হুম। তো আহ, মানে ভাইরা, আমার বড় ভাই ছিল একটু অন্যরকম, মানে আমার আচ্ছা, সাথে আমার ২-৩ বছরের বড় ছিল, আচ্ছা, কিন্তু ও পড়াশোনায় একটু মানে আমার থেকে একটু কম পারতো। আচ্ছা। যার কারণে ও মানে 6 এ, তারপরে 7 এ এগুলোতে ফেল করে করে আমার আচ্ছা, সমানে চলে আসছে। আচ্ছা, আচ্ছা। তা আমার সমানে যখন চলে আসছে তখন টিচাররা শুরু করলো, মানে বাসায় তো বাবা মা বলতো হুম, হুম, যে হুম। দেখ ও হচ্ছে কতগুলো লেখা শেষ করে ওর খাতা শেষ হয়ে যায়, আর তোর খাতা এখনো শেষই হয় না। হুম, আমার হুম। বাবা বেশি বলতো এই কথা। হুম, হুম। আহ, তো তখন আবার টিচাররা শুরু করলো যে তোর ছোট বোন তোর চেয়ে বেশি পারে, অথচ হুম, তুই হুম। পারিস না। মানে আমার রোল সবসময় এক থাকতো, আচ্ছা। আর আমার ভাই সবসময় লাস্ট থাকতো। তো ভাইয়ের হচ্ছে বায়না ছিল এরকম যে বাসায় এসে বলতো যে ও যে স্কুলে পড়বে আমি সেই স্কুলে পড়বো না। হুম। তো ওর জন্য বারবার স্কুল চেঞ্জ করতো আমার আচ্ছা, মা আর কি। আচ্ছা, আমার মা আবার একটু ছেলে পাগল, আচ্ছা, মানে আচ্ছা। ছেলেদের প্রতি একটু বেশি ভালোবাসা। প্রায়োরিটি তো দেন আরকি। মা, হ্যাঁ, ছেলে যা বলবে যে স্কুলে পড়তে চায় ও, মা হচ্ছে সেই স্কুলে শিফট করতো। হুম, হুম। তো আহ, যে স্কুলেই দিত ওই স্কুলেই ও হচ্ছে বান্দরামি করতো, মানে পড়াশোনায় ড্যাম ছিল। আচ্ছা, ওর আচ্ছা। জন্য ৩-৪টা টিচার রাখতো, অথচ আমি সায়েন্স নিয়ে পড়ছি হুম, মেট্রিকে, আমার জন্য কোনো টিচার রাখতো না। হুম। আচ্ছা, আচ্ছা। তো আমি হচ্ছে ক্লাসের পরে ক্লাসই শেষ করে আসতাম। হুম, হুম। সে ছোটবেলা থেকেই আমি এই অবহেলাটা যখন পাইছি বাবা মার কাছ থেকে, তখন থেকেই আমার ভিতরে একটা ক্ষোভ তৈরি হয় জেদ তৈরি হয়। যে ভাই, হ্যাঁ, ভাইয়ের জন্য এত করতেছে, মানে ভাই পড়াশোনা করতে চায় না, তারপরেও ওর পিছনে মানে ওরে উপরে ওঠানোর জন্য যা করার দরকার হুম, হুম। তাই করতেছে, বাবা মা দুজনই। আর হুম, হুম। আমি পড়াশোনা করতে চাই, আমাকে করাবে না। আচ্ছা। আমার সেই মেট্রিক পরীক্ষায় একবার বিয়ে দিতে চাচ্ছিল, ইন্টার পরীক্ষা যখন শেষ হতো তখন একবার বিয়ে দিতে চাইছিল, হুম, হুম, হুম। কিন্তু বিয়ে হয় নাই। আচ্ছা। তারপরে আমার ভিতরে একটা ক্ষোভ তৈরি হয় যে ওদের চেয়ে ভালো রেজাল্ট আমি করে দেখাবো। হুম, হুম। আল্লাহর রহমতে আমি এমবিএ কমপ্লিট করছি, কিন্তু আমার ২ ভাই এখনো হুম, মানে এমবিএ কেন মাস্টার্স তো আসতে পারে নাই। আচ্ছা। মানে এরকম একটা অবস্থা। আমার বড় ভাই হচ্ছে ইন্টার পরীক্ষা দিয়ে মালয়েশিয়া চলে গেছে, হুম, হুম, হুম। আর ছোট ভাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিএসসি এখনো পড়তেছে। হুম, হুম, হুম। তো এখন পর্যন্ত মানে ওরা আমার সমানে আসতে পারেনি। তো আচ্ছা। এখানেই আমার সার্থকতা যে বাবা মাকে আমি বুঝাতে পারছি যে মেয়েরা ও পারে, হুম, হুম, হুম। মেয়েদের যে পড়াশোনার প্রতি এত অবহেলা করো, মেয়েরাও তো চাইলে পারে। মেয়েরা তো পারে। যখন আমার মেট্রিক পরীক্ষার রেজাল্ট দিছে, তখন আমার বাবা হচ্ছে গর্ব করে মানে মানুষদেরকে বলতো যে আমার ছোট মেয়ে মেট্রিক পরীক্ষা পাশ করে ফেলছে। আচ্ছা। মানে মনে মনে গর্ব করতে, কিন্তু সামনে কিন্তু বোঝাতো না। আপনি একটা জায়গায় বলছিলেন যে মানে একজন মেয়ে অন্য একজন মেয়েকে দেখতে পারে না। মানে এই বিষয়টা কেমন? এটা আমরা প্রায়শই শুনি যে একটি মেয়ে আরেকটি মেয়েকে দেখতে পারে না বা মেয়েরা সাধারণত একসাথে মিলেমিশে থাকতে পারে না। এই কনসেপ্টটা কেমন? এখন দেখি যে আমাদের যারা সহকর্মী অথবা সহপাঠী অথবা কলিগ অথবা এই যে ভাই বোনের মধ্যে যে হয়তোবা বোন বোন তারা ঝগড়াঝাটি করছে, কিন্তু ভাইরা ভাইরা ঠিকই মিল আছে। কলিগদের মধ্যে ২ জন নারী কলিগ তারা তাদেরকে একত্রে থাকতে পারছে না, বাট পুরুষরা থাকছে একত্রে। তো এই কনসেপ্টটা কেমন? মানে আপনি কি ফিল করেন এটাতে? স্যার আমি যেটা বলবো যে পুরুষ মানুষ, পুরুষ মানুষ যেটা হচ্ছে ডিসিশন নেয় সেটা কিন্তু বিবেক দিয়ে নেয়, আচ্ছা, আর মেয়ে মানুষ নেয় হচ্ছে ইমোশন দিয়ে। আবেগ দিয়ে। হুম, হ্যাঁ, আবেগ দিয়ে। হুম, এই কারণেই মেয়ে মানুষরা সব সব মেয়েরা একসাথে কাজ করতে পারে না, আচ্ছা। কিন্তু ছেলেরা পারে কারণ ওদের বিবেক দিয়ে কাজ করে। হুম, আর হুম, ছেলে মানুষ সবাই হচ্ছে বিবেক দিয়ে ডিসিশন নেয়। হুম, 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 আপনি ধরেন একটা কাজ করলেন, হুম, হুম, সেটা আদৌ মানে সঠিক কিনা, হুম, হুম, সেটা কিন্তু 10টা ছেলে থাকলে ওরা সবাই হচ্ছে ওই সঠিক কিনা এটা হুম, হুম, যাচাই বাছাই করে একটা ডিসিশন নিবে। হুম, 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 কিন্তু একটা মেয়ে ওখানে যদি কয়েকটা মেয়ে থাকে, তাহলে ওরা চিন্তা করবে এই কাজটা করতে এই ছেলেটার কতটুকু কষ্ট হয়েছে, হুম, হুম, বা এইটা হচ্ছে করতে গিয়ে ওর কতটা হ্যাসেল ভোগ করতে হয়েছে। হুম, হুম, ওরা সেই ইমোশনটারে কাজে লাগিয়ে থাক, না হয়েছে তো কি হয়েছে, ও তো এটার পিছনে অনেক কষ্ট করছে। হ্যাঁ, হুম, হুম। তখন ডিসিশনটা হয়ে যায় এরকম।
এটা হচ্ছে পার্থক্য সবচেয়ে। আচ্ছা, আচ্ছা। আর ২ টা মেয়ে কলিগ যখন থাকে, আর ধরেন ২ টা ছেলে কলিগ আছে আর ২ হুম, টা হুম, মেয়ে হুম, কলিগ হুম, আছে। হুম। এখন একটা মেয়ে একটু আ মানে একটা মেয়ের চেয়ে একটু বেশি ক্যাপাবল। আচ্ছা। হুম? তখন ছেলে ২ টা কি করবে? ওই ক্যাপাবল মেয়েটাকেই প্রায়োরিটি বেশি দিবে। হুম, হুম। তখন ওই যে আরেকটা মেয়ে যে একটু কম পারে, সে তখন মনে করবে ও আমার কোনো প্রায়োরিটি নাই। এইখানেই কিন্তু ওই মেয়েটাকে জেলাসি হুম, করা হুম, শুরু হুম, করে। হুম, হুম, হুম। বুঝছেন? আচ্ছা। কিন্তু ছেলে মানুষগুলো কিন্তু এরকম না। ছেলে মানুষ যখন ধরেন একজন কম পারলো, হুম, হুম। তখন ও কিন্তু আরেকটা ছেলেকে ওইটা এই ভাইয়া এটা পারতেছেন না, এটা এভাবে করেন, এইভাবে হুম, হয়ে হুম, যাবে। হুম, হুম। ও কিন্তু ওকে আরো সাহায্য করার চেষ্টা করে। মন মানসিকতা হুম, রাখে হুম, ওইভাবে। হুম, হুম, হুম। কিন্তু একটা মেয়ে কিন্তু রাখে না। আবার সব মেয়ে এক না। আ আর আবার সবচাইতে বড় কথা মেন্টালিটি যার সাথে মিলবে, হুম, হুম, হুম। তার সাথে কিন্তু আপনার সবসময়ই সবকিছু মিলবে। রাইট। কিন্তু মেন্টালিটি ধরেন না মিললে তখনই তখন ঝামেলা সমস্যাটা কোথায়? হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, এ পর্যায়ে আমি আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করি। খুবই দ্রুত যাচ্ছি আমি এখন। অনেক সময় হয়ে গেছে। আপনি সারাদিন রোজা ছিলেন। জি, আম আমিও অসুস্থ কিছুটা। আপনি হয়তোবা দেখেছেন। তো যাই হোক এখন একটা জিনিস আপনি একটা জায়গায় বললেন যে পারিবারিক বন্ধন বিশেষ করে আপনার ভাইয়েরা ডিফারেন্ট লোকেশনে বসবাস করে তাদের ওয়াইফ বাচ্চা-কাচ্চা নিয়ে অনেক আর্লি তারা চলে গেছে। আপনার মা-বাবা একাকী হয়ে গেছে, আপনি একাকী হয়ে গেছিলেন। এই যে একটা স্টেজে আমরা একসাথে থাকি আরকি। যে ভাই-বোন সবাই একসাথে, মা-বাবা একসাথে যখন ভাইয়েরা বিয়ে-শাদী করে বা বোনদের বিয়ে হয়, বোনরা তো ন্যাচারালি তারা অন্য সংসারে চলে যাবে সেটা ঠিক আছে। মেনে নেওয়া যায়। বাট ভাইয়েরা যখন একাধিক ভাই থাকে তখন যখন বিয়ে-শাদী করেন তারা, সেই সময়টায় পরিবারের মধ্যে যে এই ভাঙন তৈরি হয়, আ এটার ব্যাপারে আপনার অবজারভেশন কি? যেহেতু আপনার পরিবারে এরকমটা ঘটেছে, এটা কেন হয়? করণীয় কি? স্যার এই ক্ষেত্রে আমি আমার হাসব্যান্ডের ফ্যামিলির একটু উদাহরণ দিব। হুম, আমার হাসব্যান্ডের ফ্যামিলিতে কিন্তু ওরা ৫ ভাই-বোন। হুম, হুম, আর আমার শ্বশুর-শাশুড়ির কিন্তু অনেক বয়স হইছে। হুম, হুম। ওরা ৫ ভাই-বোনের কিন্তু আ বিয়ে হয়ে গেছে। আচ্ছা। তো এখন পর্যন্ত আমার হাসব্যান্ড যদি ওই আ ১০-২০ জনের সামনে বসে যদি একটা কথা বলে, হুম, হুম, ১০ জন ধরেন একটা মত দিল। কিন্তু আমার হাসব্যান্ড যদি বলে যে না এইটাই রাইট, হুম, হুম। তাহলে আর ১০ জন কিন্তু ওইটার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। ভাই বলছে এটা রাইট মানে এটা রাইট। আচ্ছা, সেটা যদি ভুলও হয় তাও এটা রাইট। আচ্ছা, আচ্ছা। এই যে একটা সম্মান, একটা বড় ছেলের যে একটা সম্মান, হুম, হুম। এটা কিন্তু আমার হাসব্যান্ডের ফ্যামিলিতে বিলং করে। রাইট। কিন্তু আমাদের ফ্যামিলিতে যেটা হইছে, সেটা হচ্ছে ছোটবেলা থেকেই মানে আমার বাবা-মাও আমাদের বড় ভাই বা আমার ছোট ভাই ওইভাবে তারা প্রকাশ করতে পারে নাই যে হুম, এটা হুম। তোমার বড় ভাই, ও যা বলবে তাই রাইট। আচ্ছা। বা তোমার এই ছোট ভাই ভুল করলে তুমি বড় ভাই হিসেবে মাফ করে দিবা। এটাই কিন্তু নিয়ম। হুম, এই জিনিসটা আমার বাবা-মাই বিলং করাইতে পারে নাই আমাদের ভিতরে। আচ্ছা। এটা আমি আ বলব যে পারিবারিক যেটা শিক্ষা এটা কিন্তু ফ্যামিলির বাবা-মার সবচাইতে বড় অবদান। হুম, হুম। যেমন আমার হাসব্যান্ডের ফ্যামিলিতে যে বড় ছেলে যেটা বলবে সেটার উপরে তোমরা ৫ ভাই বোনের ৪ ভাই বোন কোন কথা বলতে পারবে না। আচ্ছা। এই যে জিনিসটা ছোটবেলা থেকে শিক্ষা দিয়ে আসছে, এখন পর্যন্ত বয়স হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু ওরা এখন পর্যন্ত ওই জিনিসটাই ক্যারি ফলো করে করছে। আসতেছে। রাইট। কিন্তু আমার ফ্যামিলিতে কিন্তু সেটা পারে নাই। হুম, হুম। আমার বড় ভাই যদি ধরেন আ যেহেতু আমার বড় ভাই অনেক ভুল করছে, হুম, লাইফে অনেক ভুল করছে, হুম, অনেক দোষ করছে, সেটা কিন্তু আমরা দেখে, দেখেই বড় হইছি। হুম, হুম, যার কারণে ওই দোষগুলোতে দেখতাম যে আমার বাবা-মা ওর পক্ষ নিয়েই কথা হুম, বলবে। হুম, হুম, ধরেন আমি একটা জিনিস আ ধরেন আমি ওই যে যেটা বললাম যে আমার বড় ভাইয়ের আলাদা টেবিল ছিল, আমার হুম, ছোট হুম। ভাইয়ের আলাদা টেবিল ছিল। কিন্তু আমার কখনো টেবিল ছিল না। না। তো আমি যদি আমার বড় ভাইয়ের টেবিলে গিয়ে বসতাম, ও কি করতো আমার বই খাতাগুলো ছুঁড়ে ফেলে দিত। আচ্ছা। তো এটা যখন মা দেখছে বা আমার বাবা দেখছে, হুম, তখন যদি বলতো যে, "এই তোমার ছোট বোন, তুমি অর্ধেক টেবিল ব্যবহার করবা, ও অর্ধেক টেবিল ব্যবহার করবে।" বা ছোটদেরকে এভাবে আদর করতে হয়। এই জিনিসটা কিন্তু তখন শিখায় নাই। তখন কি করছে? মা যখন মানে ভাই যখন বই খাতা ছুঁড়ে ফেলে দিছে, আমার মা বলত যে, "এই তুই বারান্দায় যেয়ে পড়তে পারোস না?" হুম, বিষয়টা এরকম। এই যে ডিসক্রিমিনেশনটা এটা আমরা ছোটবেলা থেকে দেখে, দেখে অভ্যস্ত হয়ে আসছি। যার কারণে ওই যে বড় ভাইয়ের যে একটা সম্মান, যে আমার মা আজকে এই অন্যায়টা আমার বড় ভাইরে সাপোর্ট করছে। হুম, এই যে হুম, তখন থেকেই যে ওর প্রতি একটা বিতৃষ্ণা হুম, তৈরি হুম, হইছে। হুম, এটা কিন্তু ছোটবেলা থেকেই
হয়ে আসতেছে, যার কারণে আমাদের ফ্যামিলি বন্ডিংটা এরকম। আমরা কিন্তু ওই জিনিসটা ফিল করি নাই। এক্ষেত্রে বাবা মার অবদানটা সবচেয়ে বড়, আমি রাইট, যেটা ফিল করি। রাইট। যে খুব যেটা বললেন যে বিয়ের পরে সব আলাদা হয়ে যায়, এটা কিন্তু আসলে বাবা মার দোষেই হয়। আমি যতটুকু মানে আমার ফ্যামিলি থেকে আমি যতটুকু ফিল করছি, আচ্ছা, এখন আচ্ছা, আচ্ছা, অন্যদের ফ্যামিলির কথা আমি জানি না। আচ্ছা। আমার বড় ভাই এখন দেশের বাইরে থাকে। আমার ভাবি, ভাই, ভাইয়ের মেয়ে যেটা, ওদেরকে হুম, নিয়ে শ্বশুর বাড়িতে থাকে, মানে আচ্ছা। ওর বাপের বাড়িতে থাকে আমার ভাইয়ের হুম, শ্বশুর বাড়ি। তো ও যদি তখন বলতো যে না তুমি বাপের বাড়ি যেতে পারবে না, হুম, হুম, তোমার আমার মা বাবার সাথেই থাকতে হবে, যেহেতু তোমার বিয়ে করে ফেলছি, হুম, হুম, তো আমি যেটা বলবো সেটাই তো। এই জিনিসটা কিন্তু আমার ভাবির উপরে ও করতে পারেনি। হুম, 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 আমার ছোট ভাইয়ের বউ, সে সেম, মানে আমার যখন দেখবে যে একটা ছেলে তার বাবা মাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, হুম, তখন কিন্তু ছেলের বউটাও সেইভাবে কথা বলতে পারে না। হুম, হুম, কিন্তু যখন দেখবে যে বউয়ের কথায় আমি আমার বাবা মার কাছে জবাবদিহিতা চাইতে গেছি, হুম, তখনই কিন্তু বউটা মনে করে যে না, এর চেয়ে তো আমার প্রায়োরিটি বেশি, আচ্ছা। বাবা মার চেয়ে তো আমার প্রায়োরিটি বেশি। তখন আমি আমার হাজবেন্ডকে যেটাই বলি না কেন, সে সেটাই শুনবে। এই আলটিমেটলি, জন্যই এই যে বিয়ের পরে সব আলাদা আলাদা হয়ে যায়। আলটিমেটলি ওই যে আপনি যে লাস্ট যেখানে শেষ করলেন সেটা হচ্ছে মা বাবার ছোট সময় থেকেই আপব্রিঙ্গিং এর ক্ষেত্রে তাদের একটা ভূমিকা থাকা উচিত, স্কুলিং এর ব্যাপারটা। জি। এর পাশাপাশি যখন ছেলে মেয়ে বড় হয় সেই সময়টাও তাদের লার্নিং প্রসেসের মধ্যেই নেওয়া উচিত মা বাবার, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আর দ্বিতীয়ত ছেলেমেয়েরা যখন বড় হয় তাদের নিজেদেরও বোঝা উচিত, বিশেষ করে পুরুষ বা যারা থাকে পরিবারের ছেলেরা আর কি, ছেলেদের ক্ষেত্রে বোঝা উচিত যে বাবা মার প্রায়োরিটি কতটুকু, স্ত্রীর প্রায়োরিটি কতটুকু, কার প্রায়োরিটি কতটুকু, এটার মধ্যে একটা ব্যালেন্স কিভাবে করা যায় আর কি। এটা উভয় পক্ষের জন্যই খুবই ইম্পর্টেন্ট আর কি। আর অন্য ফ্যামিলি থেকে সবার কথা, একটা ছেলে মানুষকে বিচক্ষণ হতে হবে বিচক্ষণ হতে হবে, রাইট, সবচেয়ে। হ্যাঁ, রাইট। একটা ছেলে মানুষকে বিচক্ষণ হতে, আমি আমার স্ত্রীর প্রায়োরিটি সবার চাইতে বেশি, এটা আমি হ্যাঁ, জানি। হ্যাঁ। কিন্তু আমার স্ত্রীকে কিভাবে ম্যানেজ করবো, আমার বাবা মাকে কিভাবে ম্যানেজ করবে, এটা একটা ছেলের পাওয়ার থাকা উচিত, হুম, মানে হুম। বুদ্ধি থাকা উচিত যে আমি কিভাবে ম্যানেজ করবো। একটা ছেলে মানুষের ম্যানেজিং পাওয়ার যখন ঠিক না হবে, তখনই ওই ফ্যামিলিতে ধ্বংস হয়ে খুব যায়। সুন্দর বলেছেন, খুব আমি সুন্দর, যতটুকু ওয়েল আমার সেড। আমি দেখেছি, একটা ছেলে মানুষকে কেন স্বামী বলা হয়েছে। স্বামী অর্থ প্রভু, আর প্রভু অর্থ হুম, নেতা। হুম, হুম। এখন নেতা যদি ঠিকভাবে নেতৃত্বই না দিতে পারে, তাহলে আসলে ওই ফ্যামিলিতে ভালো মানে কি বল ফিডব্যাক আশা করা ওয়েল এক্সপ্লেইনড, যায় না আসলে। ভেরি ওয়েল সেড। আচ্ছা, এখন আমি একদম শেষের দিকে আসছি, আরেকটা ব্যাপার আমি একটু জাস্ট জানি, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে কম্প্রোমাইজ, এই জায়গাটা আপনি কোন একটা জায়গায় আপনি শেয়ার করেছিলেন যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা কম্প্রোমাইজিং একটা ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার। এটা কতটা গুরুত্বপূর্ণ একটা সংসার ভালো হওয়ার জন্য বা একটা ফ্যামিলি ভালো হওয়ার জন্য? আমি মানে যতটুকু ফিল করি, মানে এখন যেহেতু আমার বিয়ে হয়েছে, এখন আমি জানি যে আসলে একটা হাজবেন্ডের কতটুকু, মানে একটা হাজবেন্ড তো ওইরকম হইতে হবে হুম, যে হুম, আমি ফিল করতে পারি, এটা আমার একমাত্র ভরসার জায়গা। হুম, 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 তো সব হাজবেন্ডরা কিন্তু এটা ফিল করাতে পারে না হুম, না, স্ত্রীদেরকে। দেখা যাবে যে আমি যদি একটা মনের কথা এসে আমার হাজবেন্ডকে বলতেই না হুম, পারি, হুম, হুম, তাহলে আমি কার কাছে বলবো? হুম, হুম, এখন আমি ধরেন আমি একটা কথা বললাম হুম, হুম, এসে যে আমার অফিসে এটা হয়েছে, আমার ওই স্যার এটা বলছে। হুম, হুম, এখন সেটা ধরে যদি আমার হাজবেন্ড উল্টা আমাকে বকাবকি করে বা বলে এই তুমি ওর সাথে মিশবা না, ওর সাথে হ্যাঁ, হ্যাঁ, চলবা না, বা এখন এটার যদি সলিউশন না দিয়ে যদি উনি আমার উল্টা রিয়েক্ট করে, আমি একদিন, দুই দিন, 3 দিন বলবো, পরের দিন থেকে আর ওনার সাথে কিছুই শেয়ার করবো শেয়ার না। করবেন। তার মানে ওপেন মাইন্ডেড বলবো না, থাকতে হবে। কারণ ওপেন মাইন্ডেড থাকতে হবে, যেন হুম, আমি যেকোনো একটা বিপদে পড়লেও আয়সা আমার হাজবেন্ড কে বলতে পারি আগে, সবার আগে। হুম, 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 আমার যদি একটা বিপদে পড়ি, তাহলে আমার সবার আগে চিন্তাটা আসবে, আমার ব্রেনের ভিতরে একটা কাজ করবে যে আমার হাজবেন্ড কে জানাতে হবে। হুম, হুম, সেটা যদি না হয়, যদি আমি মনে করি যে আমার হাজবেন্ড যে আমার ফ্রেন্ড আরো বেশি ভরসাবান, হুম, হুম, তখনই কিন্তু সমস্যাটা হয়ে যায়। সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার হাজবেন্ডের অবশ্যই এটা ফিল করাইতে হবে আমাকে যে সেই আমার অনেক বেশি ভরসাবানের একজন মানুষ। রাইট। আর কম্প্রোমাইজিং এর বিষয়টা, কম্প্রোমাইজ তো অবশ্যই করতে হবে, এটা ছেলে হোক মেয়ে হোক দুজনেরই হুম, করতে হুম, হবে। হুম, আমি আমার হাজবেন্ড এখন অফিস থেকে আসছে, আমি যদি ওর চেহারা দেখে নাই বুঝি যে হুম, ও হুম, ক্লান্ত, আমি যদি বলি যে তুমি অফিসে তো অফিসারের কাজ করো, হুম, হুম, সেখানে আর কি কাজ? হুম, হুম, হুম,
সেটা যদি ফিল করে ওরা যদি বাসায় আসার পরেই আমি ওর প্রতি গুরুত্ব না দিই, হুম নজর হুম না দিই, হুম হুম তখন ও কি আমার প্রতি আর কি ভালোবাসা হুম রাখবে? হুম 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 সেই ক্ষেত্রে এটাও কিন্তু একটা কম্প্রোমাইজিং এর বিষয় যে আমার হাসব্যান্ড অফিস থেকে আসছে, আমার কিন্তু তাকে সেবা করতে হবে বা হুম তার পানির গ্লাসটা আগায় দিতে হুম হবে। হুম হুম তো এই মন মানসিকতা রাখতে হবে। আবার আমার হাসব্যান্ডও যখন বুঝবে যে না আমি অফিস থেকে আসছি, আমার একটু রেস্টের দরকার। আর সে হুম যদি বলে, "এই তুমি ভাত রান্না করো নাই, এই তুমি ঘর গুছায় রাখো নাই", এটাও কিন্তু একটা কম্প্রোমাইজ এর বিষয়। রাইট তো কম্প্রোমাইজিং হচ্ছে ২ জনের পক্ষ থেকেই থাকতে হবে। রাইট একজন শুধু কম্প্রোমাইজ করেই যাবে, আরেকজন কিছুই বুঝবে না। তখন কিন্তু আমি তাকে বোঝানোর চেষ্টাও হুম আমরা শুরু করেছিলাম জব ওরিয়েন্টেড কথাবার্তা দিয়ে, তো আমি শেষও করতে চাই সেই জি, জায়গাটা দিয়ে, মানে কিছু কুইক কোয়েশ্চেন করার আগে এই কোয়েশ্চেনটা আমি করতে চাই, এক্সটেন্ডেড কোয়েশ্চেন। সেটা হচ্ছে আপনি জব দেওয়ার ক্ষেত্রে বা কাউকে নিয়োগ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বেশি এমফাসিস করেন, গুরুত্ব দেন? জব দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা তো বোর্ড মিটিং এ অনেকজন থাকি, হুম হুম কয়েকজন থাকি। এক্ষেত্রে হচ্ছে একেকজনের পারসেপশন একেক রকম। তো হুম আমার যেটা পারসেপশন, আমি চেষ্টা করি যে ওই যে কিছু কিছু মানুষ আছে বই রিলেটেড কোশ্চেন করে হুম হুম বা আহ, হুম 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 এইগুলো আসলে কাজের ক্ষেত্রে দরকার হয় না। হুম হুম আমার যেটা পারসেপশন, আমি চিন্তা করি যে আমার যে কাজ দিব, হুম ধরেন হুম একজনকে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দিব, হুম হুম সেক্ষেত্রে ওর কি কি দরকার আমি সেটা খুঁজে বের করার হুম চেষ্টা হুম করি। হুম হুম মানে আমি সেই রিলেটেড কোশ্চেন করি যে হুম আপনি এমএস ওয়ার্ড পারেন কিনা, এক্সেল হুম পারেন হুম কিনা, বা হুম কতটুকু পারলে আমাকে একটু হুম হুম কম্পিউটারে এটা টাইপ করে দেখান হুম বা হুম ওইটা কাজ করে দেখান। হুম আমি কিন্তু কাজে রিলেটেড কোশ্চেন করি। হুম হুম আর কিছু কিছু আছে মানে আউট কোশ্চেন করে, হুম হুম মানে এখন সবার পারসেপশন তো আর এক না। না তো আউট কোশ্চেন গুলো এভাবে করা হয়, কেন করা হয় সেটাও আমি জানি। হুম হুম যেহেতু আমি এইচআর এর লোক, আমি হুম হুম বুঝতে পারি যে কেন আউট কোশ্চেন গুলো করা হয়। হুম হুম এটা করা হয় ওনার প্রেজেন্টেশন হুম দেখার জন্য, হুম হুম বা ওনার কিছু কথা বলার ধরন হুম হুম দেখার হুম জন্য, বা উনি কতটা ফ্রেন্ডলি হুম হুম সেটা বোঝার জন্য অনেক সময় একটু মানে ইনফর্মাল কোশ্চেন গুলো করা হয়। হুম 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 হ্যাঁ, খুব ভালো। তো আমরা একদমই শেষের দিকে চলে আসছি। অনেকক্ষণ আমি যে কয়টা এপিসোড করেছি এত সময় ধরে কথা বলিনি। আর আমার কাছে মনে হচ্ছে আরো অনেক অনেক কথা বাকি আছে। তবে সেটা আমরা অন্য কোনো একদিন আমরা করব। বাট অনেক সময় হয়ে গেছে। আমার জাস্ট যাওয়ার আগে মানে আপনার কাছে 10টা ছোট প্রশ্ন থাকবে। যেকোনো একটা আপনি বাছাই করবেন আরকি। এটা লাস্ট একটা পার্ট আমাদের কুইক আনসার। তো সেক্ষেত্রে যেকোনো একটা অপশন আপনি বাছাই করবেন। তো আমি প্রথমে যে প্রশ্নটা আপনাকে করব, দুইটা অপশন দিব। একটা হলো ফাইন্যান্স অর এইচআর। হোয়াট ইজ ইউর প্রেফারেন্স? ফাইন্যান্স এটা অর এইচআর? এটাই প্রেফার করবো স্যার। এইচআর এটা এইচআর is your preference. Okay, no problem. Then comes to another one. Banking job or অন্যান্য কর্পোরেট জব? ব্যাংকিং জব। ব্যাংকিং জব। এটা আপনার কথা থেকে আমরা বুঝতে পেরেছিলাম। এরপরে শ্বশুর বাড়ি নাকি বাবার বাড়ি? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি, আচ্ছা, ওয়েল সেড। ভালো, ইন্টারেস্টিং। আহ ফুচকা নাকি চটপটি? চটপটি। চটপটি, ওকে। মা অথবা বাবা? বাবা। বাবা। আচ্ছা, মেয়েরা বাবার প্রতি একটু দুর্বল থাকে নাকি? আচ্ছা, না, আমার বাবা হচ্ছে আমার আদর্শ ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে আদর্শ। আচ্ছা, গ্রেট। সো এরপরে রিক্সা আর প্রাইভেট কার? রিক্সা। রিক্সা। সিলেট আর কক্সবাজার? সিলেট। সিলেট। আচ্ছা, নিজের রান্না করা খাবার নাকি অন্যের রান্না করা খাবার, কোনটা আপনাকে আকৃষ্ট করে? নিজের রান্না করা খাবার। নিজের রান্না করা খাবার, আচ্ছা, গ্রেট। এরপরে ঘুম নাকি জেগে থাকা? ঘুম। ঘুম। ওকে, অলমোস্ট উই আর at the age of the question. 10, question number 10. Chicken or beef? বিফ। Beef. Great. So আমরা 10টা প্রশ্নই জিজ্ঞেস করলাম। আপনি আপনার মতো করে উত্তর দিয়েছেন। তো আমরা শুরু করেছিলাম জব এক্সপেরিয়েন্স, জবের যেই ক্রাইটেরিয়া, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, কিছু লোমহর্ষক ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনি শেয়ার করেছেন আজকে, এবং অকপটে আপনি শেয়ার করেছেন, খোলামেলাভাবে আলোচনা করেছেন। এবং আমরা পরবর্তীতে পরিবারের বন্ধন, নানা বিষয়ে আলোচনা করেছি। আরো যেটা আমি বলছিলাম যে অনেক কিছুই জানার ছিল বা জিজ্ঞেস করার ছিল। তো এই টপিক শেষ হবে না আরকি।
তো আমরা নিশ্চয়ই অন্য কোনো একদিন আবারও বসবো, কথা বলবো। আপনার অভিজ্ঞতা আরো বাড়তে থাকুক সেই দোয়া কামনা করি। আপনার সুস্বাস্থ্য কামনা করি। আম পরিবারের সাথে ভালো থাকেন, হাসব্যান্ড, আপনার শ্বশুরবাড়ি, আপনার ভাই-বোন যারা আছেন সবাইকে নিয়ে ভালো থাকেন। আম নিশ্চয়ই আবার কোনো একদিন কথা বলবো, কথা হবে। ভালো থাকবেন। শাহিদা আরবি, আপনার ইনশাল্লাহ। এত সুন্দর খোলামেলা আলোচনা করার জন্য, বলার জন্য এবং explanation দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার আপনাকেও। আর আপনি হয়তো জানেন স্যার, আপনি আমার কতটা পছন্দের টিচার। ফিনান্স টিচার হিসেবে বলেন আর মানে একজন মানে আউট টিচার হিসেবেও বলেন, মানে একজন মানুষ হিসেবে আপনি আসলেই আমার অনেক পছন্দের একজন মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমার জীবনে যদি টিচার মানে ফেভারিট টিচার হিসেবে বলা হয়, তাহলে আমি দুইটা টিচারের নাম বলবো। এক হচ্ছে আপনি, আর একটা আবার এইচআরএম এর একটা টিচার ছিল বিবিএ তে। ওই টিচারটা খুব ভালো ছিল। Thank মানে you. আমার সবচেয়ে ফেভারিট I'm ফেভারিট overwhelmed, টিচার। overwhelmed. Really blessed. Thank you for your best compliment ever. So নিশ্চয়ই আবার কথা হবে। তো আপনি ভালো থাকবেন। আজকে আমরা শেষ করি। থ্যাংক ইউ।